আসসালামু আলাইকুম সবাইকে। চ্যাপ্টার ওয়াইজ বুয়েট সলভিং ম্যারাথন প্লেলিস্টের ইন্টিগ্রেশন চ্যাপ্টারের ভিডিওর পার্ট 3তে সবাইকে স্বাগতম। আমরা যারা পার্ট 1 কিংবা পার্ট 2 না দেখে আসলে এই ভিডিওতে ক্লিক করছি, তাদের আগে উচিত হবে পার্ট 1 এবং 2 এই দুটো পুরোপুরি কমপ্লিট করে তারপর এটাতে আসা। তো এই দুটো ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং পিন্ড কমেন্টে দেওয়া আছে। তো আমরা পার্ট 3 ভিডিওটা এই প্রবলেমটার সলিউশন দিয়ে শুরু করব। তো আমরা অ্যাজ ইউজুয়াল আগে সলিউশন দেখব, তারপর এটার এক্সপ্লেনেশনে যাব। তো চলো শুরু করি। এই প্রবলেমে বলছে definite integral of y root over 4 minus y from 0 to 4। তো আমরা এটা সলভ করে ফেলি। তাহলে কি করতে পারি, 4 মাইনাস ওয়াই এটাকে আমরা জেড স্কোয়ার চিন্তা করলাম, তার মানে মাইনাস ডিওয়াই ইজ ইকুয়াল টু 2z dz বলা যায়। এরপরে যে কাজটা করা যায় সেটা হচ্ছে যে আমরা লিমিটটা একটু চেঞ্জ করে নিই। তাহলে এখানে বলে দিছে ওয়াই আর জেডের, এখানে ওয়াই হচ্ছে 0 থেকে 4, তাহলে y0 বসালে z2, y4 বসালে z0। এই তো, তাহলে এখানে থাকে 2 থেকে 0। এরপরে y, প্রথমে y মানে হচ্ছে 4 মাইনাস জেড স্কোয়ার, এরপরে আছে রুট ওভার 4 মাইনাস ওয়াই তার মানে z, dy তার মানে মাইনাস 2z dz। এই তো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস 2, আর ইন্টিগ্রেট করলে কি দাঁড়াচ্ছে, এখান থেকে দাঁড়ায় জেড স্কোয়ার 4z স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 4 dz মাইনাস 2, তাহলে এখান থেকে হচ্ছে 4/3 জেড কিউব মাইনাস জেড টু দি পাওয়ার 5/5। এটা কত, 2 থেকে 0। তাহলে এখন ক্যালকুলেশনটা করে ফেলি, এটা যেহেতু সহজ জিনিস মুখে মুখেই করে ফেলি। হ্যাঁ, এখানে 0 বসালে তো এ সব 0 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 2 থাকলো, এর ভিতরে আরেকটা মাইনাস, এরপর 2 বসালে কত, 2 কিউব মানে 8, 4 32/3 32/3, তারপরে মাইনাস 2 টু দি পাওয়ার 5 তার মানে আবারও 32/5। এই তো, এই জিনিসটা এখন ক্যালকুলেশন করলেই কাজ হয়ে যাবে। এখানে আমরা দেখি কত হচ্ছে, 32/3 মাইনাস 32/5, তাই তো। আর এখানে হচ্ছে 128/5, ঠিক আছে না? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে 2, এটা হ্যাঁ ঠিক আছে। তাহলে 128/15, 5 বলছে কি 15 হওয়ার কথা, বলার সময় মেবি 5 বলে ফেলছি ভুলে, যাই হোক। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের আনসার, এখানেই আমাদের সলিউশনটা শেষ। এইবার আমরা কি করব, এটার এক্সপ্লেনেশনে যাব যে আসলে এখানে কি হলো সেই জিনিসটা দেখার এবং বোঝার ট্রাই করব। খেয়াল করো, এইখানে বলছিল ওয়াই রুট ওভার 4 মাইনাস ওয়াই। তো এখন এই যে রুটের ভেতরে যেটা আছে 4 মাইনাস ওয়াই, সেটাকে যদি আমরা জেড স্কোয়ার ধরি, তাহলে আসলে কী হবে, এই যে ইন্টিগ্রান্ডের মধ্যে যে রুট ব্যাপারটা আছে এই জিনিসটা আর থাকবে না। এই উদ্দেশ্যে আমরা কি করছি, 4 মাইনাস ওয়াইকে জেড স্কোয়ার ধরছি। আচ্ছা, এখানে যদি 4 মাইনাস ওয়াইয়ের উপরে শুধু রুট না থেকে কিউব রুট থাকতো, তাহলে আমরা কি করতাম, এইখানে 4 মাইনাস ওয়াইকে জেড কিউব ধরার ট্রাই করতাম, যাতে করে কি হয় এইখান থেকে কিউব রুটটা চলে যায়, এরকম কাজটা আর কি। এখন তারপরে সেখান থেকে আমরা পাইছি মাইনাস ডিওয়াই ইজ ইকুয়াল টু 2z dz, খুবই সিম্পলি এটা থাকলো। এরপরে আমরা হচ্ছে লিমিটটা শিফট করে নিছি নিউ ভ্যারিয়েবলে, y0-এর জন্য এখানে জেডের মান 2 আর y4-এর জন্য জেডের মানটা 0। তারপরে সেই জিনিসটা বসাই দিলাম। এইখানে প্রথমেই আছে y, এখানে প্রথমেই আছে y। এখন তুমি খেয়াল করো তো, আমরা 4 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরছি, তার মানে এখান থেকে ওয়াইকে কী বলা যাবে, ওয়াইকে বলা যাবে 4 মাইনাস জেড স্কোয়ার, খুবই সিম্পলি ওই জিনিসটাই লিখে দিছি 4 মাইনাস জেড স্কোয়ার। তারপরে রুট ওভার 4 মাইনাস ওয়াই আছে, তো 4 মাইনাস ওয়াই তো জেড স্কোয়ার, তাহলে রুট ওভার 4 মাইনাস ওয়াই কত, শুধু জেড, সিম্পলি জেড। তারপরে ডিওয়াইয়ের ভ্যালুটা, ডিওয়াই মানে হচ্ছে মাইনাস 2z dz, মাইনাস বাইরে বের করে দিছি, 2z dz লিখে দিছি, থাকলো। এইখানে 2 একটা কনস্ট্যান্ট বাইরে বের করা যায়, এখানে আমরা বাইরে বের করে দিছি, তাহলে থাকলো জেড স্কোয়ার টাইমস 4 মাইনাস জেড স্কোয়ার, তাহলে কি দাঁড়ায় 4z স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 4। এখন এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, 4 তো থাকবেই নিজের মতো, জেড স্কোয়ার মানে জেড কিউব ওভার 3, এই যে জেড কিউব ওভার 3 থাকলো, জেড টু দি পাওয়ার 4 মানে জেড টু দি পাওয়ার 5/5 থাকলো। এরপরে এখন জাস্ট ভ্যালু বসাইছে, আর কিচ্ছু না। ভ্যালু বসানোর কেসে যেহেতু সবগুলো টার্ম জেড ক্যারি করে, তাই 0 বসানোর দরকার নেই, 0 বসালে সব 0 হয়ে যাবে। এরপরে মাইনাস দিলাম, এবার 2 এর মানটা বসাবো, 2 বসালে 2 কিউব, তাহলে 4 32/3, আর 2 টু দি পাওয়ার 5 মানে তো 32, তার মানে 32/3 মাইনাস 32/5। এরপরে বাকিটা ক্যালকুলেট করলেই খুবই সিম্পলি আমাদের এই জিনিসটা চলে আসতেছে। বুঝছি, আই হোপ এই জিনিসটাতে আর কারো কোনো বুঝার মানে ঘাটতি থাকার কথা না, সবাই আই হোপ পুরোটাই বুঝছি। সামনে আগাই তাহলে। হ্যাঁ, এর পরের প্রবলেমটাতে কি বলছে, আচ্ছা
এই যে এইবার আমরা প্রথম আসলে এরিয়া রিলেটেড প্রবলেম এনকাউন্টার করতেছি। একটু কেয়ারফুলি এই জিনিসগুলো দেখব। এরিয়া রিলেটেড প্রবলেম কিন্তু আসলে খুব কমন হয়ে গেছে কারেন্ট সিনারিওতে। রিসেন্ট ইয়ারগুলোতে এই 10-11 পরের ইয়ারগুলোতে দেখবা বেশ ফ্রিকুয়েন্টলি কিন্তু এরিয়া রিলেটেড প্রবলেম আসছে। আচ্ছা, এখানে কি বলছে, এক্সের সাপেক্ষে যোগজ করে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু x-2 রেখা দুটো দিয়ে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আগে আমি এই পুরোটা সলভ করে ফেলবো, তারপরে আমরা এটার এক্সপ্লেনেশনে যাব। আচ্ছা, এইটাকে তাহলে এখানে আমার একটা এক্সিস লাগবে। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি এইটাকে ওয়াই অ্যাক্সিস বিবেচনা করি অ্যান্ড এটাকে এক্স অ্যাক্সিস বিবেচনা করি, একটু এই পাশে নিয়ে আসি, আই হোপ ঠিকঠাক আছে। এরপরে আমার কি লাগবে, আমার হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তার মানে কি হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তার মানে হচ্ছে এরকম আর কি। এই জিনিসটার রিফ্লেকশন নিলেই কাজ শেষ। এরপর লাগবে কি আমাদের ওয়াই ইকুয়াল টু x-2, x-2 তার মানে এই পয়েন্টকে কাট করবে, তারপর স্ট্রেট লাইন হয়ে চলে যাবে, তাই তো? তাহলে এখানে আমরা এইভাবে চিন্তা করতে পারি এটাকে। থাকলো। এরপরে আমার ছেদবিন্দুগুলো লাগবে, এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু x-2, এটা ক্যালকুলেটারে বের করে ফেলি। তাহলে আমাদের দাঁড়াচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তার মানে এক্স ইকুয়াল টু x-2 হোল স্কোয়ার, x-2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, এইখানে একটু দাঁড়াও, x-2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, একটা ভ্যালু আসে 1, আরেকটা ভ্যালু কত, আরেকটা ভ্যালু আসে 4। আচ্ছা, তাহলে এখানে 1 আর 4 পেয়ে গেছি, তার মানে এই পয়েন্টটার জন্য এখানে 1 হবে, এটার জন্য 4 হবে। ফাইন, থাকলো, সমস্যা নেই। তাহলে আমাদের মোটামুটি কাজ গুছানো হয়ে গেছে, এখানে এখন জাস্ট কাজটা করে ফেলি। তাহলে 0 থেকে 1 এটা কি হবে, এই পার্টটুকু এক্সের সাপেক্ষেই করতে বলছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে ডাবল করতে হবে, তাহলে √x dx 2, সব বুঝবো আমরা, সমস্যা নেই, চিন্তার কিচ্ছু নেই, আমি জাস্ট আগে সলভটা করে ফেলি। হ্যাঁ, তাহলে এবার কি হবে, 1 থেকে 4 হবে √x মাইনাস এক্স প্লাস 2 dx, তারপরে এই তো। তাহলে এখান থেকে আমাদের যা মান আসবে তাই হচ্ছে উত্তর, বের করে ফেলি আমরা। তাহলে 2x⁴ এইখানে হচ্ছে 0 থেকে 1 প্লাস মড দিয়ে নিলাম, এখানে হচ্ছে কত, x⁴/2 মাইনাস x² প্লাস টোয়াইস এক্স, এখানে এই জিনিসটা কত, 1 থেকে 4, এই তো 2x x²/2, হ্যাঁ x সব ঠিকঠাক আছে। তাহলে এখন এই জিনিসটার জাস্ট মানটা বের করতে পারলেই কাজ হয়ে যাবে। তাহলে আমরা এখন মানটা বের করে ফেলি, কত হয় দেখি। এখানে 0 বসানোর দরকার নেই, 1 বসালে কত, 1 বসালে হচ্ছে 1-এর উপরে যা পাওয়ার দেয় একই থাকতেছে, 3/2 মানে হচ্ছে 2/3, তাহলে 2 টাইমস 2/3 থাকে, প্লাস এখানে কি হবে, এখানে এই জিনিসটা একটু ক্যালকুলেটারে ক্যালকুলেট করি, তাহলে এটা √x মাইনাস হচ্ছে কত, মাইনাস এক্স প্লাস 2, তাই তো? এই জিনিসটা হচ্ছে 1 থেকে 4, এই তো এটা আসে 19/6, তাহলে 19/6, দুটা অ্যাড করলে কত হয়, 19/6 প্লাস হচ্ছে 4/3, তার মানে 4.5 স্কোয়ার ইউনিট হচ্ছে এইটার এরিয়া। এই তো, এইটাই হচ্ছে এখানকার সলিউশন। এইবার আমাদের সলিউশনের পার্টটুকু টোটালি ডান, এবার আমরা এটার এক্সপ্লেনেশনে যাব এবং বেশ ভালো মতো বুঝে বুঝে আগানো ট্রাই করব, হ্যাঁ, যে কোনটা কেন করতেছি, কখন করতেছি, এটার অন্য কিছু হলে আমরা কি করব। খেয়াল করো, এইখানে তোমার যে দুইটা গ্রাফ দিছে, একটা হচ্ছে y² = x আর একটা হচ্ছে y = x-2, অর্থাৎ এখানে একটা স্ট্রেট লাইন আছে আর একটা প্যারাবোলা আছে, তাই না? এই যে একটা স্ট্রেট লাইন আর একটা প্যারাবোলা, অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো যে প্যারাবোলা রিলেটেড এরিয়ার ইন্টিগ্রেশনের মাধ্যমে এরিয়া বের করতে হবে, এই ধরনের প্রবলেম, এইটা আসলে খুব কমন আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কেসে, সবগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্যই, বুঝছি। তো এই ব্যাপারটার উপরে খুব ভালো দখল কিন্তু আমাদের রাখতে হবে। তো আমরা একটু আগাই বুঝে বুঝে। এইখানে প্রথম কথা হচ্ছে, এইখানে দিছে কি y² = x,
ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মানে কি? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই শেপটাতে সে আসে। এখন এই যে এই শেপের মধ্যে জাস্ট a এর ভ্যালু হয়ে গেছে 1/4, দ্যাটস ওয়াই 4 ইন্টু 1/4 হয়ে সেই পার্টটুকু কেটে গেছে, জাস্ট ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স পড়ে আছে। এখন এই যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই পার্টটুকুর সাথে যখন একটা স্ট্রেট লাইন দিয়ে আমরা একটা ট্র্যাপড এরিয়া তৈরি করছি, এই ধরনের কেসে আসলে জেনারেলি কী হয়, জেনারেলি যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে যখনই তোমার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax দিছে, অর্থাৎ এই জিনিসটা কী হবে, আমাদের যখন প্যারাবোলার কেসে, স্ট্যান্ডার্ড ইকুয়েশনগুলোর কেসে আমরা কী খেয়াল করি, যেই জিনিসটার যেই চলকের উপরে পাওয়ার 1 আছে সেই অক্ষ বরাবর বিস্তৃত থাকে। যেমন এইখানে এক্সের উপরে পাওয়ার 1 আছে, তাহলে অবশ্যই এক্স অক্ষ বরাবর সেই জিনিসটা বিস্তৃত থাকলো। এখন যখনই তুমি দেখবা সেটা এক্স অক্ষ বরাবর বিস্তৃত, তখন আসলে ওর যে এরিয়ার রিলেটেড কাজগুলো, এগুলো জেনারেলি এমনভাবে দেওয়া হয় যেটা কি হবে, যেটাতে ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করে কাজ করলে সুবিধা হবে বা জলদি হবে, কম স্টেপে হবে। কি বললাম ভালো মতো বুঝো। এখানে কি বললাম যে একটা প্যারাবোলা যেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই মাদার শেপটা ফলো করে। এখন এই মাদার শেপ ফলো করে, এটার ব্রাঞ্চ শেপও হতে পারে, যেমন y মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax মাইনাস আলফা, এটাও হতে পারে। তো এখন এই যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই মাদার শেপটা ফলো করে এরকম জিনিসপত্র কোন অক্ষ বরাবর বিস্তৃত, এক্স অক্ষ বরাবর বিস্তৃত। এক্স অক্ষ বরাবর বিস্তৃত, এর সাথে যখন সাধারণত তোমার স্ট্রেট লাইনের আরেকটা স্ট্রেট লাইনে, যেমন এখানে এই স্ট্রেট লাইনটা দেওয়া আছে, এই স্ট্রেট লাইনের ট্র্যাপড এরিয়ার কথাবার্তা বলবে, তখন জেনারেলি কী হয়, তখন জেনারেলি এইখানে এই ট্র্যাপড এরিয়াটা বা বাউন্ডেড রিজিয়নটা ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করে কাজ করলে খুব সহজে এক স্টেপে কুইকলি হয়ে যায়। বুঝছো? এখন এটা কেন হয়, বা এই ক্ষেত্রেও তো ওয়াইয়ের সাপেক্ষে আমরা বের করতে পারতাম, সেই জিনিসটাও করে দেখাবো, চিন্তার কিছু নাই। এখন এই জিনিসটা যাতে তুমি করতে না পারো, তুমি যাতে এক স্টেপেই কুইকলি এই জিনিসটা ওয়াইয়ের সাপেক্ষে করে এই কাজ করে শেষ করে দিলা, এটা যাতে করতে না পারো, এই কারণে এই প্রশ্নে স্পষ্ট বলে দেওয়া আছে এক্সের সাপেক্ষে যোগজ করে এই জিনিসটা সমাধান করতে হবে। তার মানে এখানে তুমি ওয়াইয়ের সাপেক্ষে যোগজ করে তুমি কাজটা করতে পারবে না, ইন্টিগ্রেশন অফ সামথিং ডিওয়াই, এই কাজটা করে এখানে এই জিনিসটা সলভ করা যাবে না। বুঝছি? এখন থাকলো, এখন কথা হচ্ছে এই যে আমরা একটু আগে একটা কথা বলছি যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax থাকলে এখানে আসলে কি হয়, আরেকটা স্ট্রেট লাইনের সাথে যখন ট্র্যাপড এরিয়া তৈরি করে, তখন জেনারেলি ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করে কাজটা করলে সুবিধা হয়। কেন সুবিধা হয় একটু বোঝার ট্রাই করি। ব্যাপারটা হলো যে তোমার যখন ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এই শেপে জিনিসপত্র আছে, তো তাহলে দেখো তো ওয়াইয়ের মানটা যদি তুমি বের করতে যাও, তাহলে ওয়াই আসলে কী আসে, তোমাকে তো এক্সের সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করতে হয়, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হলে কী হবে, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স করতে হবে না, ওয়াই ডিএক্স করলেই তো তোমার এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করে যে এরিয়াটা সেটা আসবে, তাই না? তো এখন তার মানে তো তোমার ওয়াইয়ের ভ্যালু বসাতে হবে। তো ওয়াইয়ের ভ্যালু বসাতে গেলে তুমি একটু চেক করো তো ওয়াইয়ের ভ্যালু এখান থেকে কত হয়। ওয়াইয়ের ভ্যালু এখান থেকে দেখবা তুমি 2√ax, এটা একটা পার্ট হবে, আরেকটা পার্ট হবে -2√ax, তার মানে +2√a, কেন বলতেছি √x, প্লাস একটা হচ্ছে +2√a√x, আরেকটা হবে -2√a√x, এই জিনিসটা আসবে। এখন তার মানে কি আছে, এই যে উপরের পোর্শনটুকু, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 2√a√x, আর এই পোর্শনটুকু এটা কি, y ইজ ইকুয়াল টু -2√a√x। বুঝছি? তার মানে দুইটা আলাদা পোর্শনকে নিয়ে কাজ করতে হচ্ছে, কারণ দুইটা আলাদা পোর্শনে ওয়াইয়ের ভ্যালু একটাতে পজিটিভ আর একটাতে কিন্তু নেগেটিভ। এইভাবে করে আমরা একটা জিনিস দিয়ে এক্সপ্রেস করে কাজটা করতে পারতেছি না। এইখানে এই যে ঝামেলাটা, এই ঝামেলাটা যে এখানে তোমার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করে কাজ করতে গেলে এই যে ঝামেলাটা হচ্ছে, আমাদের ওয়াইয়ের মানটা দুই দিকে বিস্তৃত, এক্সের দিকেও বিস্তৃত, ওয়াইয়ের দিকেও বিস্তৃত, এই কারণেই আসলে কি হয়, এইখানে স্টেপ বাড়ে। অবশ্যই এইভাবে করেও কাজ করা যাবে, তবে জাস্ট কি হবে, স্টেপ বেড়ে যাবে, বা কাজটার মধ্যে আমরা একাধিক ধাপ লাগবে যেখানে একটা ধাপ লাগতো আগে। বুঝছি? এখন এই যে তার মানে এই কাজটাই যদি আমরা ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স দিয়ে না করতাম, ইন্টিগ্রেশন অফ এক্স ডিওয়াই দিয়ে করতে পারতাম, ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করে, তাহলে কি হতো বুঝো সুবিধাটা কেন বা কী কারণে আমরা এখানে অ্যাডভান্টেজ পাবো। সুবিধাটা হচ্ছে এখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এক্সের তো বিভাজন নাই এখানে, আলটিমেটলি আমাদের তো এক্সের সার্টেন পোর্শনের জন্য এই ভ্যালু, অন্য পোর্শনের জন্য এরকম ভ্যালু, এরকম তো লাগতেছে না, আমাদের সিম্পলি ইন্টিগ্রেশন অফ এক্স ডিওয়াই, এক্সের মানটা হচ্ছে ওয়াই স্কোয়ার, দ্যাটস ইট, ডান। যার কারণে এখানে কাজটা এইভাবে সিম্পলিফাইড হয়। বুঝছি? তাহলে আমার সাজেশন থাকবে তোমাদের প্রতি কি, যখনই দেখতেছো আমরা একটা এরিয়া রিলেটেড কাজ করতেছি, জেনারেলি তোমার হচ্ছে একটা প্যারাবোলা আর হলো একটা
স্ট্রেট লাইন, এইটা খুবই কমন কেস। তুমি হচ্ছে এমসিকিউ দেখো, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যেগুলো এমসিকিউ আসে সেগুলোর কেসে, বা রিটেন যদি দেখো, এই জিনিসগুলো বারবার করে কিন্তু আসে, এই ধরনের জিনিস। তো এইখানে আমার সাজেশন থাকবে, যখনই তুমি দেখতেছো একটা প্যারাবোলা আছে আর একটা কি আছে, স্ট্রেট লাইন আছে, তখন আগেই চেক করবা যে আচ্ছা এই প্যারাবোলাটা কি y স্কোয়ার ইকুয়াল টু 4ax। যদি y স্কোয়ার ইকুয়াল টু 4ax হয়, তাহলে আমি কি করব, এখানে আসলে x বরাবর বিস্তৃত, তাহলে আলটিমেটলি আমি কি করব, y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে কাজটা করার চিন্তা করব। এইভাবে সুবিধা হতে পারে, জেনারেলি ওভাবেই সুবিধা হয়। এক্সেপশন আছে অবশ্যই, আমি জাস্ট বলতেছি ওভারঅল নর্মাল ব্যাপারটা। এখন আর যদি তুমি দেখো যে y স্কোয়ার ইকুয়াল টু 4x না দিয়ে x স্কোয়ার ইকুয়াল টু 4ay আছে, তখন কি হবে, সে y বরাবর বিস্তৃত থাকবে। তখন যেহেতু y বরাবর বিস্তৃত আছে, x স্কোয়ার ইকুয়াল টু 4ay, তার মানে তখন আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেট না করে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে কাজটা করে ফেলার ট্রাই করব। এটা আমার সাজেশন থাকবে, সো দ্যাট ইউ ক্যান স্কিপ মেনি স্টেপস। বুঝছি। এখন কথা হলো ভাইয়া, আমি শুধুমাত্র এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করে সব কাজ করা শিখছি, এভাবে করলে হবে না। অবশ্যই হবে, কেন হবে না, অবশ্যই হবে, কিন্তু ওভাবে করলে হয়তো স্টেপ কমবে, তোমার জটিলতা কমবে ক্যালকুলেশনে, দ্যাটস ইট, এটাই। বুঝছি। আচ্ছা, এখন এইখানে তাহলে এই যে এক্সের সাপেক্ষে যোগজ করে এই জিনিসটা স্পেসিফাই করে দিছে, এই স্পেসিফিকেশনটার পেছনে কারণটা কি বুঝছো? কারণটা হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে করলে খুব কুইকলি এই জিনিসটা হবে, আমি করে দেখাবো। কিন্তু তারা চাচ্ছে যে না, তুমি ওয়াইয়ের সাপেক্ষে করবো না, তুমি এক্সের সাপেক্ষেই এটা আমাকে করে দাও, সো দ্যাট তুমি এই যে এদের যে আসলে ওয়াই ভ্যালুর মধ্যে এই পার্টটুকুর জন্য ওয়াইয়ের ভ্যালু একরকম আচরণ করে, এই পার্টটুকুর জন্য ওয়াইয়ের ভ্যালু আরেক রকম আচরণ করে, এই জিনিসটাকে তুমি কনসিডারেশনে নিতে পারতেছো কিনা, ওই ডিসিশন মেকিংটা তুমি করতে পারতেছো কিনা, সেটা যাতে চেক করতে পারে, এই জন্য এই পার্টটুকু অ্যাড করছে। বুঝছি। এই কোয়েশ্চেনের এই পার্টটুকু, এই স্পেসিফিকেশন পার্টটুকু অ্যাড করার ইন্টেনশনটা বুঝছো? আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। এখন এই যে এত কথাবার্তা বললাম, এইগুলো আশা করা যায় সামনে যত আমরা যেতে থাকবো এবং যতবার আমরা প্যারাবোলা রিলেটেড কাজকর্ম পাবো, ততবার আশা করা যায় এই জিনিসটা তোমাদের হেল্প করবে সামনে আগে। এখন এই পার্টটুকু তাহলে আমরা এই জিনিসটা কেন আসলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর কেসে হচ্ছে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট না করে y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে কাজটা সহজ হয়, স্টেপ কম লাগে, জিনিসটা ঝামেলা কম হয়, সেটা এবং এর সাথে সাথে এর উল্টোটা, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay থাকলে কেন আমরা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট না করে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে কাজটা সহজ হতে পারে, সেই জিনিসটাও আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। এইবার এখন আমরা আসি এই প্রবলেমটার কেসে কি হচ্ছে না হচ্ছে সেগুলো বুঝতে। খেয়াল করো, এক্স এর সাপেক্ষে যোগজ করতে বলছে, তার মানে এক্স এর সাপেক্ষে যোগজ করতে বলছে মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স মানে কি, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, তার মানে অবশ্যই এই লিমিটগুলো কার বসবে, এই লিমিটগুলো এক্স এর বসবে। তার মানে এই লিমিটগুলো যেহেতু এক্স এর বসবে, তাহলে এই যে আমার কোন বিন্দু থেকে কোন বিন্দু এই যে কাজগুলো করতেছি আমরা, সেখানে শুধুমাত্র এক্স এর ভ্যালু হইলেই এনাফ। দেখো বুঝো ব্যাপারটা, আমার পয়েন্টটা বুঝো। তোমার এখানে কি করতে হয়, এরিয়ার রিলেটেড কেসে আমাদের হচ্ছে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত আমরা এরিয়া নিতে চাচ্ছি, তখন ওর উপর বেস করে লিমিটটা বসাতে হয়, তাই না? এখানে তো বলেই দিছে এক্সের সাপেক্ষেই যোগজ করতে হবে তোমাকে। তার মানে কি আসলে, তার মানে হচ্ছে এই শেপটা এরকম, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, তার মানে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছে, তার মানে কি আসলে এই যে লোয়ার লিমিট এবং আপার লিমিট, এইগুলো আসলে কি হবে, এক্সের ভ্যালুগুলোই হবে। তো আমাদের আসলে এই দুটাকে যখন আমরা সলভ করব, এই দুটাকে তো আমাদের সলভ করার প্রয়োজন পড়বে। কেন সলভ করার প্রয়োজন পড়বে? কারণ হচ্ছে আমাদের এই যে এই পয়েন্টটার আমাদের স্থানাঙ্ক জানা দরকার, এই পয়েন্টটার স্থানাঙ্ক জানা দরকার, তাই না? তো এখন এই জন্য এই দুটাকে যখন আমরা সলভ করতে যাব, তখন আসলে শুধু এক্সের ভ্যালু পাইলেই এনাফ। এই কারণেই দেখো আমি আসলে কি করছি, শুধুমাত্র এক্সের ভ্যালু 1 পাইছি আর এক্সের ভ্যালু 4 পাইছি, দ্যাটস ইট, দ্যাট ওয়াজ এনাফ ফর মি। হ্যাঁ ঠিক আছে, এক্সের ভ্যালু 1 জানলেই খুবই সহজে এই ওয়াইয়ের ভ্যালুটাও জানা যাচ্ছে। এক্সের ভ্যালু 1 হলে কত হয়, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -1, আর এক্সের ভ্যালু 4 হলে ওয়াইয়ের ভ্যালু কত হয়, 4 হলে 2 হচ্ছে। এই তো খুব সহজেই অন্যটা বের করা যাচ্ছে। কিন্তু আমার কথা হলো, এই জিনিসটা তুমি বুঝছো কিনা যে এইখানে আসলে ওয়াইয়ের ভ্যালুটা দরকারই নাই তোমার, যেহেতু কাজটাই তোমাকে এক্সের সাপেক্ষে করতে বলছে। বুঝলাম। আচ্ছা, এই কেসে ওয়াইয়ের ভ্যালুটা দরকারই ছিল না, ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু আমি বের করিনি। এখন তারপরে এইবার কথা হচ্ছে, এই যে সলিউশনটা করলেন ভাই আপনি, এই সলিউশনের ক্যালকুলেশন কই, আপনি তো ক্যালকুলেটরে কী যেন চাপলেন। ব্যাপারটা হচ্ছে এই যে যখন তুমি এই ইকুয়েশন দুইটা ইকুয়েশনকে সলভ করতেছো, এই সলভিংয়ের কেসে আসলে তোমরা অনেকেই ম্যানুয়ালি একদম হাতে ধরে এইটার মান ওটাকে বসায় সাবস্টিটিউশন মেথডে গিয়ে পুরো কাজটা করে স্টেপ বাই স্টেপ করে তারপরে সলিউশনে লিড করতে পছন্দ করো বা লিড করো। এখন এভাবে করতে পারো অবশ্যই, সব যদি ঠিকঠাক থাকে কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে এইগুলো জিনিস না আসলে ক্যালকুলেটরে করে ফেলা যায়, এই জিনিসগুলো ক্যালকুলেটরে খুবই সহজে সলভ করে ফেলা যায়। তো আমি সেই জিনিসটা একটু বলে ফেলি তোমাদের, যাতে করে এটা কি এক্সট্রা পেজ নিলাম,
হ্যাঁ ঠিক আছে, এক্সট্রা পেজেই দেখাই। এখন এইখানে দেখো, মনে করো তোমার দুইটা ইকুয়েশন আছে, কি কি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স থাকলো। আর কি ছিল ইকুয়েশন? আর ছিল ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু, তোমার ইকুয়েশন আছে থাকলো। এখন আমি কি বলছি, আমার এক্সের ভ্যালু হলেই এনাফ, দ্যাটস ইট, ডান। এখন তাহলে আমরা কি করব, এখান থেকে এক্সের ভ্যালু যেহেতু আমাদের হইলে ডান, তার মানে ওয়াইকে সরাই দিব, তার মানে কি করব, এইখানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এক্স মাইনাস টু, এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা এখান থেকে এনে এখানে বসাই দিব, তার মানে কি দাঁড়ায়, এক্স মাইনাস টু এর উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, দ্যাটস ইট। এখন আমরা ক্যালকুলেটারে একটা ইকুয়েশন সলভ করতে জানি কিনা এই জিনিসটা কিন্তু জানতে হবে। যারা জানি না তারা কাইন্ডলি অবশ্যই নিজের ক্যালকুলেটারের মডেলের জন্য কোন কাজগুলো করলে একটা ইকুয়েশন আমরা সলভ করতে পারি ক্যালকুলেটারের হেল্প নিয়ে, সেই জিনিসটা একটু দেখে নিব। হ্যাঁ আচ্ছা, এখন তাহলে আমরা কি করব, ক্যালকুলেটারে হুবহু এই জিনিসটা তুলব, তারপরে এই জিনিসটার কেসে এই জিনিসটার ইকুয়েশনটা সলভ করতে আমরা ক্যালকুলেটারকে কমান্ড দিব। এখন যখনই তুমি একটা ইকুয়েশনকে আসলে হচ্ছে সলভ করতে কমান্ড দিবা, তখন আসলে কি হবে, তখন এইখানে জেনারেলি আমাদের প্রচলিত ক্যালকুলেটারগুলোতে হচ্ছে নিউমেরিক্যাল একটা মেথড, জেনারেলি হচ্ছে নিউটন রফসন মেথডটা ইউজ করে সেই জিনিসটা সলভ করে, যার কারণে সেটা হচ্ছে তোমার ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনগুলোকেও সলভ করে ফেলতে পারে। এখন আচ্ছা, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বা এগুলো কী বোঝার দরকার নেই, নিউটন রফসন মেথড কি, নিউমেরিক্যাল মেথড কি, এগুলোও বোঝার দরকার নেই। এখন জাস্ট আমরা বেসিক থিমটাতে মনোযোগ দিব, জাস্ট প্রাসঙ্গিক মনে হলো বলে বললাম। যাই হোক, এগুলো আসলে এই যে মানে আমি যেগুলো কথাগুলো বললাম এগুলো শুনে বা এগুলো তোমাদের যদি না জানা থাকে এগুলো শুনে ভরকে যাওয়ার কিছু নেই। এই যে নিউটন রফসন মেথডের কথা বলছি, এটা ভার্সিটিতে নিজেই শিখবা, নিউমেরিক্যাল মেথড কী জিনিস। আর হচ্ছে এই যে ক্যালকুলেটার আসলে যে এই মেথডে সলভ করে, এটা তোমাদের ক্যালকুলেটার ম্যানুয়াল আছে না, ওখানে লেখা ছিল, আমি এক জায়গায় দেখছিলাম যে জেনারেলি আমাদের প্রচলিত ক্যালকুলেটারগুলো, অর্থাৎ এই যে ক্যাসিও, এফএক্স, ইএক্স, এগুলো জেনারেলি ওই নিউমেরিক্যাল মেথড ইউজ করে এই যে সলভিংয়ের কাজগুলো করে আর কি। তো নিউমেরিক্যাল মেথডের সুবিধা হচ্ছে যে এটা আসলে আমরা বীজগাণিতিকভাবে সমাধানে লিড করা যায় না এমন সব ইকুয়েশনকেও সে আসলে সলভ করে ফেলতে পারে, কারণ সে কী করে, ইটারেশন বা ক্রমাগত ক্যালকুলেশনের মাধ্যমে একটা সময় সলিউশনে গিয়ে লিড করে। যেমন ধরো একটা সিম্পল এক্সাম্পল দিই, ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স, এই জিনিসটা আমাকে তুমি ভ্যালু বসায় চেক না করে জাস্ট সিম্পলি আমাকে একদম মেথড ওয়াইজ এই জিনিসটার এদের দুজনের আসলে সমাধান কোথায় হবে বের করে দিতে পারবা, অনেক ঝামেলা হবে কিন্তু। এই ধরনের ইকুয়েশনগুলোকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এখন এই জিনিসটা করতে, তার মানে আমাদের বীজগাণিতিকভাবে করতে অনেক প্যারা হবে, কারণ হচ্ছে সাইন এক্সের কেসে তুমি কি করবা, সাইন এক্সের পরিবর্তে তুমি কি এমন বসাবা যে এই দুটাকে তুমি সলভ করতে পারবা। এটা কি আমি একটা বহুপদী দিছি যে সিম্পলি তুমি বহুপদীটার কেসে ওটার সলিউশন বের করার ট্রাই করবা। সো এখানে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স বা ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 2 cos x অথবা cos 2x, এই ধরনের যে ইকুয়েশনগুলো কিন্তু তোমার জন্য এইভাবে তোমার হচ্ছে এগুলোর একদম বীজগাণিতিক প্রপার সিস্টেম ওয়াইজ মেথড ওয়াইজ আগায় সলভ করা বেশ টাফ। কিন্তু ক্যালকুলেটারের থাকার সুবিধা হচ্ছে ওরা যেহেতু ওই ভ্যালু বসায় একদম পরিবর্তন করে 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 একটা সলিউশনে লিড করে, সো আলটিমেটলি সে আসলে এই ধরনের ইকুয়েশনের সলিউশনও তোমাকে দিতে পারবে। অনেকে আমরা সেই জিনিসটার ফায়দা নিতে জানি না, এটার ফায়দা নিতে জানতে হবে। এটার ফায়দা নিতে পারলে অনেকগুলো কেসে আমাদের কিন্তু ঝামেলা কমে যাবে। যেমন আমাদের যখন বৃত্ত নিয়ে আমরা কাজ করব, বৃত্তের কেসেও এখন দুইটা বৃত্ত আছে, দুইটা বৃত্তের কেসে ওদের ছেদবিন্দু দুইটা, ধরে নাও এরকম, এইখানে ধরে নাও দুইটা বৃত্ত আছে, এটা একটা বৃত্ত আর একটা বৃত্ত এখানে। এখন এই দুইটা বৃত্তের কেসে এদের যে ছেদবিন্দু দুইটা, এটা কষ্ট করে অনেকে তোমরা একদম একটা থেকে প্রতিস্থাপন করে আরেকটাতে এনে বসায় তারপর টোটাল কাজটা করে বের করার ট্রাই করো। যদি তুমি বের করতে পারো কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথা হচ্ছে ক্যালকুলেটর থাকলে তুমি এই কষ্ট করে এই কাজ কেন নিজের হাতে করবা, দরকার কি, তুমি ক্যালকুলেটরের মাধ্যমে এই জিনিসটা বের করে ফেলতে পারবা, বুঝছো? আচ্ছা, তো এই ধরনের কাজে আসলে এইগুলো আমাদের হেল্প করবে। হ্যাঁ আচ্ছা, এখন দেখো, তার মানে আমি কি বললাম, তার মানে আমি বললাম যে এই যে এইখান থেকে এই দুইটা ইকুয়েশন আমাদের সলভ করতে হবে, এই দুইটা ইকুয়েশন আমরা খুব সহজেই নিজেরাই সলভ করতে পারি, এখানে খুব বিশাল টাফ কোনো কাজ না। কিন্তু আমার কথা হচ্ছে ক্যালকুলেটর থাকলে আমি ক্যালকুলেটরের হেল্পটা কেন নিব না, ওই ফায়দাটা বা অ্যাডভান্টেজটা আমি কেন নিব না। তো এইখানে আসলে কি করা যাবে, এইখানে তার মানে আমাদের দরকার হচ্ছে এক্সের ভ্যালু, তাই আমরা ওয়াইকে সরাই দিছি, টোটালি এক্স রাখছি এখানে, একটা থেকে আরেকটা বসাই। তারপরে এখন এইখানে ক্যালকুলেটরকে সলভিংয়ের কমান্ড দিব, ক্যালকুলেটর একটা নিউমেরিক্যাল মেথডে সলভ করবে, অর্থাৎ সে ভ্যালুগুলো অ্যাজিউম করে ধরে তারপর ভ্যালু চেঞ্জ করে 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 একটা সময় গিয়ে সলিউশনে লিড করবে। তো যার কারণে সুবিধা কি, এটার সুবিধা হচ্ছে যে আমাদের বীজগাণিতিক উপায়ে
একদম মেথডিক্যাল অর্ডারে আগায় সলভ করা যায় না এমন সব ইকুয়েশনও সে সলভ করে ফেলতে পারবে, কারণ সে তো ভ্যালু বসায় চেক করে সলিউশন বের করতেছে। সে তো আর একদম মেথড ওয়াইজ এই যে এইটা থেকে ওইটা পক্ষান্তর করে তারপরে এটার এটা বসায় ওটা বসায় এগুলো তো করতেছে না, সে জাস্ট ভ্যালু বসায় চেক করতেছে। সো একটা ভ্যালু কারেক্ট না হলে কেমনে আরেকটা কাছাকাছি ভ্যালু নেওয়া যায় যাতে করে আমরা আরও সলিউশনের কাছাকাছি যেতে পারি, সে এই স্টেপগুলো এই কাজগুলো করতেছে। সো এখন এই যে এখানে তাহলে এখন আমরা কী করবো, সলভিংয়ে কমান্ড দিব। এইবার সলভিংয়ে কমান্ড দেওয়ার পরে এই জায়গাটায় খুবই ক্রুশাল একটা কাজ আছে। সেই ক্রুশাল কাজটা হচ্ছে যে ওখানে দেখবা ও একটা ইনিশিয়াল ভ্যালু দিতে বলে, অথবা ইনিশিয়াল ভ্যালু যদি আমরা না দিই, অলরেডি যে ভ্যালুটা ওখানে সেট করা আছে আগে থেকে, তখন সেই ভ্যালুটাকে সেই ইনিশিয়াল ভ্যালু হিসেবে নিয়ে কাজ করে সলভ করে আগায় ফেলে। কীরকম কাজটা বুঝো? ব্যাপারটা হচ্ছে এই যে এই দুইজনের সলিউশন আমরা যদি একদম হাতে কলমে করি, কত আসে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু এক্স। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তার মানে বোঝা যাচ্ছে এক্সের মানটা হচ্ছে 1 আর 4। আচ্ছা থাকলো, তাহলে এক্সের মানটা আসলে মানে ওইটার দুইটা সমাধান আছে, একটা হচ্ছে 1-এ আর একটা 4-এ। আচ্ছা আমরা যদি এইটাকে একটা বাস্তব সংখ্যা রেখা চিন্তা করি, এই যে মাঝখানে 0, এখানে 1 আর এখানে মনে করো 4 আছে, আর এখানে আরও অনেক কিছু আছে এই পাশে এবং আর অনেক কিছু আছে এই পাশে। এখন কথা হচ্ছে এই যে এইভাবে করে তোমার ভ্যালুটা চেঞ্জ করে 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 তোমাকে আসলে সমাধানটা দিবে। সে যেটা করে সেটা হলো সে একটা এইখানে প্রথমেই একটা ইনিশিয়াল ভ্যালু সেট করতে বলে। এখন এই ইনিশিয়াল ভ্যালুটা আমরা অনেক সময় সেট করি না, ইকুয়াল দিয়ে দিই। ইকুয়াল দিলে সে অলরেডি যেটা ভ্যালু আছে ওই ভ্যারিয়েবলে সেই জিনিসটাকে ইনিশিয়াল ভ্যালু হিসেবে নিয়ে চিন্তা করে সামনে আগায়। এখন এই জায়গাটায় আমরা একটু স্মার্টলি ইনিশিয়াল ভ্যালুটা বসাবো। কিভাবে বুঝো? যদি জেনারেলি যেটা হয় যে আমরা যদি দেখি যে দুইটা সমাধান আছে, খুবই সিম্পলি একবার ইনিশিয়াল ভ্যালু বসাবো -100 প্লাস আরেকবার ইনিশিয়াল ভ্যালু বসাবো +100, দ্যাটস ইট। এইখানে এইটা দিলেই জেনারেলি হয়ে যাবে, জেনারেলি আমি বলছি, কারণ এইটারও এক্সেপশন কেস আছে যে এই দুইটা দিলেও কাজ হবে না। আচ্ছা ওইটা আমি এখানে বিস্তারিত আলোচনা করতেছি না, জাস্ট দেখো এখানে তুমি কী করবা, ইনিশিয়াল ভ্যালুটা একবার -100 সেট করবা, আরেকবার ইনিশিয়াল ভ্যালু +100 সেট করবা। তো যখন তুমি ইনিশিয়াল ভ্যালু -100 সেট করবা, তুমি দেখবা তোমাকে সলিউশন দিচ্ছে 1, আর যখন তুমি ইনিশিয়াল ভ্যালু +100 সেট করতেছো তখন তুমি হচ্ছে সলিউশন পাবা কত? 4 পাবা। এখন এটা কেন হয়? কারণ হচ্ছে আলটিমেটলি -100 হচ্ছে এইখানে, সো আলটিমেটলি -100 থেকে 4 কি নিকটবর্তী নাকি 1 বেশি নিকটবর্তী? অবশ্যই 1 বেশি নিকটবর্তী। সো আলটিমেটলি এইখান থেকে সে গিয়ে এই 1-এ লিড করতেছে, 1-এ গিয়ে সে সমীকরণটা সিদ্ধ হচ্ছে, তখন 1-ই তোমাকে সমাধান দিচ্ছে, সে 1-এর পরে আর চেক করতে পারতেছে না। এরপরে দেখো এখন যখন তুমি +100 ইনিশিয়াল ভ্যালু দিচ্ছ, সে কি বলছি আমি এখানে কাজটা কি করে ক্যালকুলেটর নিউমেরিক্যাল মেথডে 1-এর পর 1 ভ্যালু বসায় তখন সঠিক সমাধানের দিকে লিড করে। সো এইখানে 100 বসালো, হলো না, তারপরে এই দিকে আস্তে এই 4-এ গিয়ে সে কি পাইলো, সমীকরণটা সিদ্ধ হয়ে গেছে, তার মানে 4-কে সে সলিউশন দিল, সে আর 1 পর্যন্ত লিড করতে পারলো না। এই কারণে কি হয়, এই কারণে ইনিশিয়াল ভ্যালুর উপর ডিপেন্ড করে কাজটা কিন্তু এভাবে হয়। বুঝছি। এখন কথা হচ্ছে ভাইয়া আমাকে যদি একটা কিউবিক ইকুয়েশন দেয়, সেই কেসে আমি 3টা সমাধানই এটার মাধ্যমে বের করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? তাহলে ধরে নাও একটা সমাধান 1-এ পাইছো আর একটা 4-এ পাইছো, তারপরে এই দুজনের ঠিক মিড পয়েন্ট ওইটা তুমি তারপর এবার ইনিশিয়াল ভ্যালু হিসেবে দিবা, তাহলে ওই দুজনের মাঝখানে কোনো সমাধান থাকলে সেটা বের হয়ে যাবে। বুঝছি। আচ্ছা এখন তাহলে এই যে এই কাজটার কেসে এইভাবে করে আমরা ক্যালকুলেটরের মাধ্যমেই ইকুয়েশনগুলো সলভ করে ফেলতে পারি, আমাদের ম্যানুয়াল লেবারের দরকার নেই। যদি আমরা নিজেরা করতে পারি কোনো সমস্যা নেই, তবে যদি স্কিপ করতে চাই, ক্যালকুলেটর হেল্প নিয়ে করতে চাই, তাহলে এইভাবে করা যায়। এখন তোমরা অনেকে বলতে পারো ভাইয়া এই যে আপনি এতক্ষণ সময় দিলেন এটার পিছনে কী দরকার ছিল, আপনি সিম্পলি এই জিনিসটা দেখাই দিলেই তো পারতেন। হ্যাঁ দেখাই দিলে আমি পারতাম, কিন্তু আমার মনে হলো যে আচ্ছা এই যে আমাদের যে আসলে তোমার হচ্ছে অন্যান্য জায়গায় অন্যান্য চ্যাপ্টারেও যে আসলে একাধিক ইকুয়েশন সলভ করতে হয়, যেমন ধরো 2টা বৃত্তের ইকুয়েশন সলভ করতে হচ্ছে, এখানে অনেকে ঝামেলা লাগে, কারণ আলটিমেটলি ক্যালকুলেশনটা একটু লেন্দি হচ্ছে। তো এই কাজটাতে যদি আমি তোমাকে হেল্প করতে পারি, অথবা দেখা যায় অনেক সময় তোমাকে একটা বললো একটা প্যারাবোলার সাথে আরেকটা হচ্ছে বৃত্তের ছেদবিন্দু লাগবে, সো আলটিমেটলি তখন কিন্তু অনেকেই ওই জিনিসটাতে ঝামেলা হয়ে যেতে পারে। তো আলটিমেটলি এইখানে যে ধরনের ইকুয়েশনই থাকুক না কেন, আমরা কিন্তু এই জিনিসটার বেসিকটা যদি বুঝে যাই যে আচ্ছা কীভাবে আমরা ক্যালকুলেটরকে ডমিনেট করে ওকে দিয়ে কাজ করায় নিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু অনেক কেসেই সুবিধা হবে। এই জন্যই এত কিছু বলা, অনেক টাইম নিলাম আমি জানি অনেক টাইম নিছি এই কোয়েশ্চেনের সলিউশনে। আচ্ছা এখন দেখো তাহলে আমরা সলভিংয়ের পার্টটা বুঝছি যে কীভাবে আমরা ইকুয়েশন সলভ করে কাজ করতে পারি। যদি দুইটা সলভ থাকে তাহলে তো এই দুইটা এইভাবে বের হয়ে গেল, -100 +100 দিয়ে বের হয়ে গেল। আর যদি হয় যে না
তিনটা সলভ আছে, তাহলে কি বলছি, এই দুইটা সলভের কেসে এদের মিড পয়েন্ট দিয়ে চেক করবা, তাহলে ওদের মাঝখানে আর কোথাও সলভ থাকলে ওটাও বের হয়ে যাবে। এভাবে করে কিন্তু আমরা অনেকগুলো সলভ যদি থাকে সেগুলো সবগুলো বের করে ফেলতে পারবো। তবে কি বলছি, এক্সেপশন আছে, এক্সেপশন আছে এই কেসটার। এখানে আসলে এই যে সবসময় আসলে -100 আর +100 বসালেই হবে না, বুঝছো? তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিব কি? আচ্ছা দেই, কথাটা তুলছি যখন। আচ্ছা যেমন ধরো তোমার মনে করো হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে এরকম যে মাইনাস না x² মাইনাস হচ্ছে 1804 x প্লাস 4 18 18 দুগুণে 36 72 1800 বলছি না 7200 = 0। এই যে একটা দ্বিঘাত সমীকরণ, এটা ক্যালকুলেটরের হেল্প নিয়ে যখন তুমি সলভ করতে যাবা তখন দেখো, তখন আসলে তুমি এটার সলিউশন কি, এটার অ্যাকচুয়াল সলিউশন কি বলো? এটার অ্যাকচুয়াল সলিউশন হচ্ছে x এর মানটা হবে 1800 আর 4, তাই না? দেখো এই যে এইটা একটা মূল, এটা একটা মূল, এই দুইজনের যোগফল 1804, এই যে 1804 এখানে আছে সামনে মাইনাস দিয়ে, আর এখানে 1800 আর 4 এই দুইজনের গুণফল এখানে আছে, থাকলো না? ঠিক আছে, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, ঠিক আছে না? 1800 × 4 করলে 7200 থাকে। তাহলে এখানে আমি বুঝতেছি যে এই দুইটার সমাধান হচ্ছে 1800 আর 4 হয়। এখন তুমি একটু ক্যালকুলেটারে এই যে -100 একবার এই জিনিসটা পুরোটা তুলে -100 তুমি দাও তো, ইনিশিয়াল ভ্যালু দাও, তাও তুমি 4 পাবা। +100 দাও, তাও তুমি 4 পাবা। কেন বলো তো? কারণটা কিন্তু আমি অনেকটা বলেই ফেলছি। কারণটা হচ্ছে আলটিমেটলি এইখানে ব্যাপারটা হলো, এইখানে 0 আছে, এখন আমি দিচ্ছি -100, ঠিক আছে, আরেকবার দিচ্ছি +100, ঠিক আছে, এইখানে আমার একটা সলিউশন 4 আছে, আর এইখানে অনেক দূরে আছে 1800, তাই না? এখন তুমি নিজে চিন্তা করো তো কী হবে। -100 যখন সে পাচ্ছে, তা আলটিমেটলি বুঝতেছে যে আমাদের -100 দিয়ে কাজ হলো না, আমাদের ভ্যালুটা বাড়াতে হবে। বাড়াচ্ছে, তারপর এখানে দেখলো এই যে এখানে 4 পেয়ে গেল, 4 দিয়ে সিদ্ধ হয়ে গেছে, তখন সে 4 শো করবে। যদি 100 দিয়ে হয়, 100 দিয়ে সে দেখলো হলো না, তাহলে আলটিমেটলি কী হবে, এই যে দুই পাশে সবচেয়ে নিকটবর্তী যেটা সেটাতেই সে গিয়ে স্টাক করবে। সো সবচেয়ে নিকটবর্তী কোনটা? 100 থেকে কি 4 কাছাকাছি বেশি নাকি 1800 বেশি কাছাকাছি? 100 থেকে 1800 ডিফারেন্স 1700, 100 থেকে 4-এর ডিফারেন্স 96, অফকোর্স 96 সে সমাধান দেবে, বুঝছি? চেক করে দেখতে পারো এটা। সো আলটিমেটলি আমাদের তাহলে কী দাঁড়ালো, তখন কিন্তু আসলে আমরা দুইটা সমাধান পাবো না। তো এইটা জেনারেলি -100 +100 দিলেই হয়ে যায়, বুঝছো? এই কারণেই এই জিনিসটাই কনভেনশন আকারে দিতে বললাম আর কি তোমাদেরকে। আচ্ছা এখন বুঝো, তাহলে এক্সেপশন কেসটাও বুঝাতে পারছি। এখন এইবার তার মানে আমরা এখান থেকে সমীকরণ, একাধিক সমীকরণ, যত জটিল সমীকরণই থাক না কেন, ওদের সমাধান নিয়ে যখন কথাবার্তা হবে, আমি কি রেফারেন্স দিয়ে দিব, ক্যালকুলেটারের হেল্প নিয়ে বের করে পাই। তোমরা ওটা বুঝে নিতে হবে কেমনি ক্যালকুলেটারের হেল্প নিয়ে ভাইয়া বের করার কথাবার্তা বলছে, বুঝছো পয়েন্টটা? আচ্ছা এরপরে এখন এইবার আমরা দেখব যে আচ্ছা এই যে ক্যালকুলেটারের হেল্প নিয়ে আমরা x এর ভ্যালুটা 1 আর 4 পেয়ে গেলাম, তাহলে এখন এই যে এইটার জন্য কত পাচ্ছি, এটা 1, এটার জন্য 4 হবে। আর যদি আমাদের y এর ভ্যালুটা লিখতে ইচ্ছে করে লিখবো, নাহলে দরকার নেই, আমাদের যেহেতু x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে বলছে তাহলে x এর সাপেক্ষে করে দিলেই হচ্ছে। এখন বুঝো, এখন তুমি খেয়াল করো এই জায়গাটায় কি হয়েছে, এইখানে আমাদের তো ট্র্যাপড এরিয়াটা কতটুকু, এইখানে যদি আমরা একটু চিন্তা করি, ট্র্যাপড এরিয়াটা, আচ্ছা এই জিনিসটা তো আমাকে সিলেকশন টুল দিয়ে আগাতে হবে, তাই না? ট্র্যাপড এরিয়াটা আসলে কীরকম, ট্র্যাপড এরিয়াটা যদি আমরা একটু দেখতে যাই, তাহলে ট্র্যাপড এরিয়াটা পাবো এরকম যে, একটু দাঁড়াও, এগুলো আসলে ইরেজ করে না নিলে সুবিধা হচ্ছে না। আচ্ছা ট্র্যাপড এরিয়ার যে কথাবার্তা আসলো, ট্র্যাপড এরিয়াটা হচ্ছে এইটা আর এইটুকু ট্র্যাপড এরিয়া, তাই না? এখন বুঝো, এখন আমাদের কথা হলো, আমাদের দেখতেছি আমরা এই যে এই ট্র্যাপড এরিয়াটা যদি এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করে বের করতে হয়, তাহলে কীভাবে বের করা যাবে? তাহলে আমরা দেখতেছি এইখানে একটা পোর্শন আছে, এই যে এইটুকু পোর্শন, আর এই যে আরেকটা বাকি পোর্শন আছে, তাই না? এখন এক্স অক্ষের সাপেক্ষে যখন তুমি ইন্টিগ্রেট করতে যাবা, তাহলে দেখতেছো তুমি যে এই পোর্শনটুকুতে কি হয়েছে, এই পোর্শনটুকুতে এইখানে উপরে যতটুকু নিচেও ততটুকু। কেন? কারণ সিমেট্রিক, তারা বোঝাই যাচ্ছে। তো যেহেতু এই যে আমাদের গ্রাফটা এক্স অক্ষের সাপেক্ষে টোটালি সিমেট্রিক, তার মানে উপরে যতটুকু আছে নিচেও ততটুকুই আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, খুবই সিম্পলি আমরা এই উপরের যে কার্ভটা y = 2√(a)x, এই কেসে এটা কত হবে, এই কেসে হবে y = simply √(x), এই কার্ভটা যতটুকু এরিয়া ক্রিয়েট করে সেটাকে ডাবল করে দিব, তাই করছি। দেখো এই যে 2 × √(x dx) 0 থেকে 1, বুঝছি? তাহলে এই যে 0 থেকে 1, এই যে এই পোর্শনটুকুতে 0 থেকে 1 এই পোর্শনটুকুতে এক্স অক্ষের সাথে কোন এরিয়াটা ক্রিয়েট করছে, এই কার্ভটা উপরেরটা, শুধু উপরেরটা বুঝো, শুধু উপরেরটা যে এরিয়া ক্রিয়েট করছে তার ডাবল নিছি, তাহলে আমাদের এইটুকুর কাজ পুরোটা হয়ে গেছে,
বুঝলাম। এরপরে এখন আসো, তারপরে কি হয়েছে, তারপরে এখন এই যে এইখানে একটা কার্ভ আছে, এই একটা কার্ভ আছে, এই যে এই কার্ভ, এই কার্ভ, আমরা স্ট্রেট লাইনকেও একটা কার্ভ বলা যায় আর কি টেকনিক্যালি। তো এখন এই যে এই দুইটা কার্ভের কেসে এদের মধ্যবর্তী রিজিয়ন লাগবে বা মধ্যবর্তী এরিয়া লাগবে। তো এইটার কেসে বেসিকটা কি, বেসিকটা হচ্ছে যখনই তুমি এই এরিয়া রিলেটেড কাজকর্মের কেসে যে কোনো দুইটা কার্ভ পাচ্ছ অ্যান্ড ওদের ইন্টারনাল বা মধ্যবর্তী এরিয়া লাগবে। কীরকম, আমি তোমাকে র্যান্ডম একটা কার্ভ দিলাম, এইটা একটা কার্ভ, এইটা একটা কার্ভ দিলাম। আচ্ছা, এটা তো অনেকটা এরকম হয়ে গেল, তাহলে এটা মনে করো র্যান্ডম আরেকটা কার্ভ দিলাম, এরকম থাকলো। এখন তুমি এই ধরনের কেস যখনই পাচ্ছ, তো ধরে নাও এইটা হচ্ছে y1 আর এটা হচ্ছে y2, সিম্পলি। এখন তুমি কি করবা এদের কেসে, তোমার কি লাগবে, তোমার যদি এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হয় তাহলে এই পয়েন্টের থেকে, যেই পয়েন্ট থেকে এরিয়াটা তারা বাউন্ড করা শুরু করছে সেই পয়েন্টের স্থানাঙ্ক লাগবে, আর যেই পয়েন্টে গিয়ে তারা বাউন্ড করা শেষ করছে এই পয়েন্টে স্থানাঙ্ক লাগবে। এরপরে তুমি কি করবা, এরপরে খুবই সিম্পলি এই যে এই ইন বিটুইন যদি এরিয়াটা তোমার প্রয়োজন হয়, তুমি খুবই সিম্পলি মোড দিবা, ইন্টিগ্রেট করবা। এটার জন্য যদি এক্সের ভ্যালু এ হয়, এটার জন্য এক্সের ভ্যালু যদি বি হয়, তাহলে কি করবা, এক্সের ভ্যালু এ থেকে বি দেওয়ার পরে y1 মাইনাস y2 করবা, তারপরে সেখান থেকে ডিএক্স করবা, মড কমপ্লিট করবা। এখন মোড কেন দিলাম, মোড দিলাম কারণ হচ্ছে আলটিমেটলি তুমি ইচ্ছে মতো যে কোনোটা থেকে যে কোনোটা মাইনাস করতে পারবা, তোমার কোনটা আপার কার্ভ কোনটা লোয়ার কার্ভ এটা নিয়ে চিন্তাই করতে হবে না। তোমরা অনেকে এই জিনিসটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। আলটিমেটলি তোমার জাস্ট দরকার যে কোন পয়েন্টে ওদের শেয়ারিং পয়েন্ট কোথায় আছে, এই যে এখানে একটা শেয়ারিং পয়েন্ট, এইখানে আরেকটা শেয়ারিং পয়েন্ট, এই দুইটা শেয়ারিং পয়েন্টের ইন বিটুইন আমরা কি চাচ্ছি, এরিয়াটা চাচ্ছি। তো এখন এরিয়াটা চাচ্ছি আলটিমেটলি, তাহলে আমরা কি করব, আমরা এইখানে যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, তাহলে আমাদের লিমিটগুলো তো কি আপার লিমিট লোয়ার লিমিট এক্সের ভ্যালু বসাতে হবে। তাহলে এখানে এক্সের ভ্যালু ধরে নিলাম এ, এখানে এক্সের ভ্যালু বি, আর এখান থেকে তাহলে আলটিমেটলি কী করবো আমরা, খুবই সিম্পলি যে কোনোটা থেকে যে কোনোটা মাইনাস করবো, তোমার ইচ্ছা মতো যে কোনোটা থেকে যে কোনোটা মাইনাস করবা, লিমিট দিবা ঠিকঠাক, তারপরে এই কাজটা করে মোড দিবা উভয় পাশে, তাহলেই কাজ হয়ে যাবে। বুঝছি, এখানে তাই করছি আমরা। দেখো এইখানে আমাদের এই একটা কার্ভ, দাঁড়াও তো এই জিনিসটা আমি এখান থেকে না, এখানে দেখো এই যে আমাদের এই একটা কার্ভ, এই একটা কার্ভ, এদের দুজনের ইন বিটুইন এরিয়া লাগবে না, ইন বিটুইন এরিয়া তো লাগবে এবার। আর এখানে তো এই কাজটুকু তো আগের কাজটুকু তো অলরেডি ডান। এখন এই যে এদের ইন বিটুইন এরিয়া লাগবে, আমি কি বলছি, এখানে কি করতে হয়, এখানে খুবই সিম্পলি আমাদের কি লাগে, এই যে যেই পয়েন্ট থেকে তারা এরিয়াটা হচ্ছে কি বলবো বাউন্ড করা শুরু করছে, ওই পয়েন্টের এক্সের ভ্যালু, আর যেই পয়েন্টে গিয়ে শেষ করছে সেই পয়েন্টের এক্সের ভ্যালু। তাহলে এখানে এই পয়েন্টের জন্য এক্সের ভ্যালু কত, 1, ওই পয়েন্টের জন্য এক্সের ভ্যালু কত, 4, তাহলে 1 থেকে 4, এই যে 1 থেকে 4 গেল। তারপরে কি বলছি, যে কোনোটা থেকে যে কোনোটা মাইনাস করবা, y1 মাইনাস y2 অথবা y2 মাইনাস y1, যেটা থেকে ইচ্ছা করো। তারপরে তাহলে আমরা কি করে দিলাম, এই যে উপরেরটা থেকে নিচেরটা অথবা নিচেরটা থেকে উপরেরটা করলেও চলতো, কোনো সমস্যা নেই। যে কোনোটা থেকে আরেকটা মাইনাস করে দিব, মাইনাস করে দেওয়ার পর তো ডিএক্স আর উভয় পাশে মোড দিয়ে দেবো, দ্যাটস ইট। তাহলে এইভাবে কাজ করলেই আমাদের দুইটা কার্ভের ইন বিটুইন বাউন্ডেড রিজিয়নটার অ্যামাউন্টটা বের হয়ে আসবে। এই তো, তারপরে বাকিটা আর কি, বাকিটা খুবই সিম্পল ক্যালকুলেশন। আর কি বলবো, এখান থেকে এক্সের কেসে x টু দি পাওয়ার 3/2 এখানে x টু দি পাওয়ার 3/2 মাইনাস এক্স, তার মানে x² 2 এর ইন্টিগ্রেশন 2x, দ্যাটস ইট, 1 থেকে 4, তারপর বাকিটা ক্যালকুলেশন। আচ্ছা, এখানে আমার একটা সাজেশন আছে, আমি পার্ট 1-এর একদম প্রথম প্রবলেমে কি বলছিলাম, যে ডেফিনেট ইন্টিগ্রাল নিয়ে যখন কাজ করতেছি তখন জেনারেলি কী করতে হয় বা কী করলে সুবিধা, কী করলে ভালো হয়, সেটা হচ্ছে যে তোমার এই যে ওভারঅল এরিয়ার কেসে, ওভারঅল মানটার কেসে, ফাইনাল রেজাল্টটার কেসে, এটা মনে করো 1 থেকে 4 বা 0 থেকে 1 যেটাই দেওয়া থাক না কেন, ওভারঅল রেজাল্টটা তো ক্যালকুলেটারের মাধ্যমে বের করা যায়, ওটা বের করে রাখবো। তারপরে সেখান থেকে আমরা এইটা এখানে বসায় দেখবো, মাইনাস 0টা এখানে বসায় দেখবো, ফাংশনটা একবারে তুলে, ওগুলো শেখানো হয়েছে আগেই। তারপরে ওভাবে করে চেক করে কাজটা করবা। এখন কথা হচ্ছে ওটা আমরা কেন করতাম, কোন কেসে করতাম, ডেফিনেট ইন্টিগ্রালের যে প্রবলেমগুলো দিত ওগুলো জেনারেলি এত সিম্পল দিত না, অফকোর্স এত সিম্পল তো আর আসতো না সব পুরোটা কাজ, তাই না? ওখানে কমপ্লেক্সিটি থাকতো, ওই যে কমপ্লেক্সিটির মার প্যাচে আমরা কোনো সাইনের মিস্টেক করছি কিনা, কোনো কিছু কনস্ট্যান্ট দিতে মিস্টেক করছি কিনা, ওগুলার কেসে ওগুলা জাজমেন্টের জন্য আমরা আসলে মূলত এগুলো দিয়ে উত্তর জানার পরও চেক করে নিয়ে কাজটা করতাম। এখন এই ধরনের কেসে আসলে আমরা একান্ত যদি সিলি মিস্টেক না করি তাহলে আসলে চেক না করলেও চলবে, কারণ কাজগুলো খুবই সিম্পল। তোমাকে 2কে ইন্টিগ্রেট করতে বলছে, 2x তুমি ঠিকঠাক লিখবা না, এখানে x²/2, এখানে x টু দি পাওয়ার 3/2/3/2। সো আলটিমেটলি এই কাজগুলো তোমার আপাতত যদি তুমি দেখো যে সব ঠিকঠাকই আছে, তাহলে আসলে এই কেসে চেক না করলেও সমস্যা আমার মনে হয় আমাদের কেসে অ্যাজ আ স্টুডেন্ট নাই।
বুঝছি? এই কেসে যদি দেখো যে খুবই সিম্পল ইন্টিগ্রেশনের জিনিসপত্র পাচ্ছ, তাহলে আসলে চেক না করলেও প্যারা নেই। ওকে, আচ্ছা, এখন তারপরে সেখান থেকে আমরা এরিয়া পেয়ে গেছি। তাহলে এরিয়া রিলেটেড যত কিছু আছে মোটামুটি অনেকটা কিন্তু কাভার হয়ে গেল। তাহলে এইবার একদম সামারি দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো সামনে আমি আর কখনো একদম গোড়া থেকে আর বলবো না, যা গোড়া থেকে বলার প্রথমবারই বলে দিছি। তাহলে প্রথম কথা হচ্ছে এরিয়া রিলেটেড প্রবলেমের কেসে প্যারাবোলা এবং স্ট্রেট লাইন এই রিলেটেড কাজকর্ম, অথবা শুধু সিম্পল প্যারাবোলা রিলেটেড কাজকর্ম খুবই বেশি আসে। তো এটা আমাদের কি করতে হবে, একদম টোটালি এই সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। এখন এখানকার কেসে আমি কি বলছিলাম, যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x এই মাদার শেপে হয় তাহলে কি হবে, ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেট করলে কাজ সুবিধা হয়। কেন সুবিধা হয় সেটা সব বলে দিছি। এক্স স্কোয়ার ইকুয়াল 4ay যদি হয় তাহলে ওয়াই সাপেক্ষে না করে এক্সের সাপেক্ষে করলে কাজ সুবিধা হয়। কেন সুবিধা হয় সেটাও বুঝে যাওয়ার কথা। এরপরে এখন এই যে এই সুবিধা অসুবিধার পেছনে কারণ কি, কারণ ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x এর কেসে ওয়াইয়ের ভ্যালু আসতেছে দুইটা, ওয়াই দুই রকম আচরণ করতেছে। এক্স স্কোয়ার ইকুয়াল 4 এর কেসে এক্স দুই রকম আচরণ করবে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে ওই জিনিসটা যদি বুঝে যাই আমরা, তারপরে এখন এখানকার কাজের কেসে এখানে যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করতে বলছে, তার মানে আমাদের কি করতে হবে, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। তার মানে হচ্ছে এই লিমিটগুলো এক্সের ভ্যালুগুলোই বসবে। এখন এই যে লিমিটগুলো এক্সের ভ্যালুই বসবে, এইখানকার কেসে আমাদের কি করতে হয়, আমাদের কোত্থেকে কোথায় নিব এই জন্য তো আসলে সমাধান করতে হয়, তাই না? এই যে যেমন ছেদবিন্দুটা, এই ছেদবিন্দুটা, এগুলোতে স্থানাঙ্ক লাগে। এখানে যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করতে বলছে, স্পেসিফিক্যালি বলেই দিছে। কেন বলে দিছে এটার পেছনে কিন্তু কারণ বলে দিছে, যে স্পেসিফিকেশনটার পেছনে কারণ কি, স্পেসিফিকেশনটার পেছনে কারণ হচ্ছে আলটিমেটলি আমাদের ওই যে ওয়াইয়ের সাপেক্ষে করলে খুব কুইকলি এক স্টেপে হয়ে যায়, এক্সের সাপেক্ষে করলে স্টেপ বাড়ে, প্লাস এই জিনিসটা কনসিডারেশনে নিতে হয়। ওই জিনিসগুলো তুমি ঠিকঠাক কনসিডার করতে পারতেছো কিনা সেই জন্যই এখানে এক্স অক্ষের সাপেক্ষে চেক করতে চাইছে। আচ্ছা, এখন যেহেতু এখানে এক্স অক্ষের সাপেক্ষে বলেই দিছে, তাই আমাদের আসলে সমাধানের কেসে শুধু এক্স ভ্যালুগুলো জানলেই চলবে, ওয়াই ভ্যালুগুলো আমাদের এখানে না বের করলেও চলবে। এই কারণে আমি কী করছি, শুধুমাত্র এক্সের ভ্যালু বের করছি। কীভাবে বের করছি, ক্যালকুলেশন তো নাই, কারণ হচ্ছে এটা আমি টোটালি ক্যালকুলেটারে করছি। এবং এখানে তোমাদেরকে বলছি শুধু এই ধরনের ইকুয়েশন না, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনও যদি দেয়, যেগুলো আসলে কী করা যাবে না, যেগুলো তুমি বীজগাণিতিকভাবে সলভ করা, মেথডিক্যাল অর্ডারে গিয়ে সলভ করা যাবে না, বা সলভ করা অনেক কষ্টসাধ্য, সেগুলোও কী করা যাবে, ক্যালকুলেটারের হেল্প নিয়ে খুব সহজে সলভ করা যাবে, কারণ সেটা নিউমেরিক্যাল মেথড দিয়ে কাজটা করে। এখন নিউমেরিক্যাল মেথড দিয়ে কাজটা করার কেসে কীভাবে সলভ করব, ইনিশিয়াল ভ্যালু সেট করার কেসে কী কাজটা করলে সুবিধা হয়, সেইগুলোর ডিটেইল এবং কখন কোনটা কি হয় না হয়, এবং এটার যে আসলে এক্সেপশন আছে সেটা সহ টোটালি ক্লিয়ার করে এই জিনিসগুলো বলা হয়েছে। ইকুয়েশন সলভিং নিয়ে আমি আর কথাবার্তা এক্সট্রা করে পরে কিন্তু আর বলবো না, এখানেই গোড়া থেকে বলে দিয়ে দিছি। আচ্ছা, এরপরে এখন কি হলো, এরপরে কথা হচ্ছে আমাদের এইখানে আমরা দেখতেছি যে তাহলে এইবার যদি এই সব কিছু বুঝে যাই, যে ইকুয়েশন সলভিংয়ের ব্যাপারগুলো সব ক্লিয়ার হয়ে যায়, তাহলে সলভ করে পেলাম এক্সের ভ্যালু 1, এক্সের ভ্যালু 4 থাকলো। এইবার এখন আমাদের কি করতে হবে, এই এক্সের ভ্যালু 1 মানে কি, এই যে এইটুকু রিজিয়নের আমরা যদি এইটুকু রিজিয়নের যদি এরিয়া বের করতে চাই, তাহলে কি করতে পারি, আমরা এখানে এই উপরের কার্ভটার কী পরিমাণ এরিয়া ক্রিয়েট করতেছে এক্স অক্ষের সাথে সেটা নিব, ওটাকে ডাবল করে দিব, যেহেতু সিমেট্রিক এক্স অক্ষের সাপেক্ষে, তাই করছি। এই যে এখন তুমি নিচেরটাও করতে পারতা, নিচেরটা করলে তখন এই যে এই নিচের কেসে -2√ax, এই কেসে হচ্ছে -√x দিয়ে কী পরিমাণ এরিয়া বাউন্ড হয় সেটাকে ডাবল করলেও চলতো। তবে সেই কেসে আসলে এইখানে শুধু এইটা রাখলে মান নেগেটিভ আসবে, তখন তোমাকে মড দিতে হবে, বুঝছো? আচ্ছা, তাহলে ওইটা কাজ করলাম। এরপরে কি, এরপরে দেখতেছি আমরা এইখানে একটা বাউন্ডেড রিজিয়ন পাইছি বাই 2 কার্ভস। যখনই দুইটা কার্ভ দিয়ে বাউন্ডেড রিজিয়ন পাচ্ছ, তখন কি করবা, তখনই তোমার হচ্ছে কোথা থেকে কোথা বাউন্ড এইটা জিনিস লাগবে। তারপরে যদি এক্স অক্ষের সাপেক্ষে করো তাহলে এক্সের ভ্যালুটা, যদি ওয়াই অক্ষের সাপেক্ষে করো তাহলে ওয়াইয়ের ভ্যালুটা। তারপরে ওটা আমরা জানি, এক্সের ভ্যালু এক্সের সাপেক্ষে করবো তাহলে 1 থেকে 4 এটা জানি। তারপরে সেখান থেকে কী করবো, যে কোনোটা থেকে যে কোনোটা মাইনাস করে দেবো, y1 থেকে y2 অথবা y2 থেকে y1 ইচ্ছা মতো করছি, মড দিয়ে দিছি দুই পাশে, দ্যাটস ইট, আমাদের চিন্তা নাই। এরপরে বাকিটা সিম্পলি ক্যালকুলেশন, দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের কাজ। এখন শুরুতেই তোমাকে বলছিলাম যে এই জিনিসটা আমি কিন্তু ওয়াইয়ের সাপেক্ষে করলে যে সুবিধা হয়, ওয়াইয়ের সাপেক্ষে করলে যে কাজটা সহজ হয় সেটাও করে দেখাবো। তাহলে এবার আমরা সেইটা একটু করে দেখি, যে এই সেম প্রবলেমটাই আমরা সলভ করব, কিন্তু এবার ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করে। তাহলে দেখো যে কাজটা সুবিধা আসলে হয় কি না, সেই জিনিসটা বুঝো কিনা। খেয়াল করো, এখানে আমাদের ছিল কত, সেখানে ছিল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, তাই না, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখন ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে √x, আবার ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে -√x, এর জন্য হচ্ছে √x, এর জন্য হচ্ছে -√x। আচ্ছা, এই যে এই ব্যাপারগুলো, এই কনসিডারেশনগুলো কখন লাগতেছে, এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করতে গেলে লাগতেছে। ওয়াইয়ের সাপেক্ষে যখন করবা তখন দেখবা এগুলো লাগতেছে না, কারণ তুমি ওয়াইয়ের সাপেক্ষে করলে ওয়াইয়ের ভ্যালু বসাচ্ছই না,
এক্সের ভ্যালু বসাচ্ছ তুমি। আচ্ছা, তাহলে এখন স্ট্রেট লাইনটা কই ছিল? স্ট্রেট লাইনটা এরকম ছিল, আমাদের এইখানে এই পয়েন্টটা ছিল কত? এই পয়েন্টটা ছিল 1 - 1, আর এই পয়েন্টটা কত ছিল? এই পয়েন্টটা ছিল 4 2 থাকলো। এখন আমাদের তাহলে কি করতে চাচ্ছি এবার আমরা? ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করে এই কাজটা করতে যাচ্ছি। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করে কাজটা করতে যাই, দেখো তো মিলাও তো, বুঝো কি না। তার মানে আমাদের লাগবে এই রিজিয়নটা, আমি ওয়াইয়ের সাপেক্ষে এদের এই যে এই দুইটা কার্ভ দিয়ে বাউন্ডেড রিজিয়ন লাগবে। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করে কাজ করব। আমি কি বলছিলাম? যখনই আমাদের দুইটা কার্ভ দিয়ে বাউন্ডেড রিজিয়ন লাগবে এবং এক্স অথবা ওয়াইয়ের সাপেক্ষে কাজটা করব, তখন আমাদের কি লাগবে? তখন আমাদের লাগবে থেকে কোথায়। তাহলে এইখানে ওয়াইয়ের ভ্যালু কত? এখানে ওয়াইয়ের ভ্যালু -1, এখানে ওয়াইয়ের ভ্যালু কত? 2। তাহলে -1 থেকে 2 থাকলো, -1 থেকে 2। তারপরে মড দিয়ে দিব, মড ইনিশিয়েট করলাম। এরপরে কি করব? ওয়াইয়ের কেসে যখন ইন্টিগ্রেট করতেছি, তার মানে কি হবে? তার মানে হচ্ছে এক্স ডিওয়াই, তাই না? তাহলে এক্সের ভ্যালু বসাবো। তাহলে এক্সের ভ্যালু বসানো কেসে x1 - x2 ইচ্ছা মতো করতে পারবো, যেটাকে ইচ্ছা x1 ধরি, যেটাকে ইচ্ছা x2 ধরি। তাহলে x1 - x2, তারপরে কি ডিওয়াই, এই তো মড কমপ্লিট করলাম। এখন দেখো এখানে তাহলে -1 থেকে 2, এরপরে x1 আমরা ধরেই নিচ্ছি যে মনে করো এইখান থেকে এটাকে x1, আর আরেকটা ছিল কি y = x - 2 মনে ছিল না? স্ট্রেট লাইনটা দেখি তো, হ্যাঁ, y = x - 2। তাহলে এখন দেখো এইটাকে যদি আমরা y1 ধরি, এটাকে y1 ধরলাম, তাহলে y1² x, y1 কেন বলছি? x1। আচ্ছা, y1 না বলি এটার কেসে, তাহলে এখানে তাহলে কি দাঁড়াচ্ছে? y² x1, আর এখানে y x2 - 2। এটা হচ্ছে x2 এর জন্য, এটা x1 এর জন্য। তাহলে x1 থেকে x2 মাইনাস করো, তাহলে কি দাঁড়াবে? y² মাইনাস হচ্ছে y - 2, তাই না? y + 2, সরি, হ্যাঁ y + 2, এই তো। তাহলে এখান থেকে এই তো, এটা দেখো একবারে ক্যালকুলেট করলেই তোমার 4.5 চলে আসবে। 4.5 স্কোয়ার ইউনিট ছিল না এরিয়াটা? একবারে ক্যালকুলেট করলেই চলে আসবে। এইখানে আসলে তোমার অন্য কনসিডারেশনের প্রয়োজন পড়তেছে না, ভাঙার প্রয়োজন পড়তেছে না, স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা কাজ করার প্রয়োজন পড়তেছে না। এই কারণেই বলছিলাম যে এই ধরনের থাকলে কি হয়, y² 4 এক্স থাকলে, এক্স ফ্রি থাকলে ওয়াইয়ের সাপেক্ষে, ওয়াই ফ্রি থাকলে এক্সের সাপেক্ষে। আচ্ছা, এটা একটু চেক করেও দেখি আমরা, হ্যাঁ, যে আসলেই এটা আসে কিনা। কি বলছি? y² থেকে এটা, আচ্ছা মড দিছি তো, চিহ্ন নিয়ে কোনো ঝামেলা নাই আমাদের। তাহলে এইখানে হচ্ছে এটার উপর স্কোয়ার মাইনাস ব্র্যাকেট দিয়ে এটা প্লাস এটা, এরিয়া হচ্ছে -1 থেকে শুরু করে কত? -1 থেকে 2, এই তো 4.5 চলে আসছে। মোড দেওয়ার কারণে প্লাস মাইনাস যাই থাকুক না কেন, ওভারঅল প্লাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখছো, তাহলে এখানে যে আমি কথাটা বলছিলাম যে এটা আসলে ওয়াইয়ের সাপেক্ষে করলে সহজ হবে, কেন হলো, কী কারণে হলো, এবং চাক্ষুষ কিন্তু আমি তোমাকে প্রমাণ দিয়েও দিছি যে আসলে এই জিনিসটা একদম এই সেম ম্যাথটাই আমরা ওয়াইয়ের সাপেক্ষে করে দেখলাম যে আসলে একটা স্টেপেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এবার এরিয়া রিলেটেড যতগুলো কাজ আছে, এই যে এই সংক্রান্ত যত কথাবার্তা বলছি, সামনে সেগুলো ক্যারি অন করতে হবে, যাতে করে সামনের জিনিসগুলো আমরা ঠিকঠাক বুঝি। সামনে আগে এটাতে আমি হিউজ অ্যামাউন্ট অফ টাইম কিন্তু দিয়ে ফেলছি। ওকে, এরপরের কোয়েশ্চেনে কি বলছে? এখানে বলছে ডেফিনেট ইন্টিগ্রাল অফ 1/1 + sin x - cos x ফ্রম π/3 to π/2। তো আগে আমরা এই জিনিসটা সলভ করে ফেলবো, তারপরে সেই জিনিসটার এক্সপ্লেনেশনে যাব। তো এটা সলভ করতে গেলে আমরা কি করতে পারি? এইখানে তাহলে আমরা sin x - cos x - 1 দিয়ে গুণ দিয়ে দিই, sin x - cos x - 1। এখানে π/3 থেকে π/2, তাহলে নিচে থাকে sin x - cos x এর উপরে হোল স্কোয়ার -1 dx। তাহলে এরপরে কি আসতেছে? π/3 থেকে π/2, আমাদের এইখানে 1 চলে যাচ্ছে, তাহলে থাকে -2 sin x cos x, sin x cos x, আর এখানে উপরে থাকতেছে sin x - cos x - 1 dx। আচ্ছা, এই জিনিসটাকে তাহলে কি লেখা যায়? -হাফটা যদি আমরা বাইরে বের করে নিই, তাহলে থাকতেছে এখানে sin x কেটে চলে যায়, তাহলে 1/cos x, তার মানে sec x। পরের বার cos x চলে যাবে, তাহলে cosec x মাইনাস, এইবার হচ্ছে শুধু sin x cos x, তার মানে 2 লাগবে, 2 উপরে নিচে দুই জায়গায় দিয়ে নিলাম। তারপর এখানে sin 2x, তার মানে cosec 2x dx। এই তো, এখন সামনে যদি আমরা এখান থেকে আগাই, তাহলে এবার তিনটাই সহজ জিনিস হয়ে গেছে, তার মানে -হাফ দিলাম,
এরবার লন sec x প্লাস tan x মাইনাস, তাহলে cosec x, তাহলে লন cosec x মাইনাস cot x, তারপরে -2 লন tan x আবার 2/2, এটা হচ্ছে π/3 থেকে π/2 পর্যন্ত। ওকে, তাহলে 2/2 যেহেতু এটাকে 1 চিন্তা করতে পারি আমরা। এরপরে সামনে আগাই, এখানে তাহলে বসায় দেওয়ার কেসে tan আছে আলটিমেটলি, তাহলে আমাদেরকে আবার সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করলে তাহলে কি দাঁড়ায়? সিম্পলিফাই করলে যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আমরা এখানে sec x প্লাস tan x, তার মানে cos x, আর উপরে হচ্ছে 1 প্লাস sin x, আর এখানে tan x আছে, tan x মানে হচ্ছে sin x বাই cos x টাইমস কত হবে? এখানে 1 বাই sin x, এখানেও cos বাই sin x, তাহলে 1 মাইনাস cos x। এই তো এই পুরো জিনিসটা এখানে থাকতেছে π/3 থেকে π/2। এইবার তাহলে এখানে কি হয়, cos x এর সাথে এই cos x ক্যান্সেল আউট, sin x এর সাথে sin x চলে গেল, তাহলে থাকলো 1 প্লাস sin x বাই 1 মাইনাস cos x, তাহলে -1/2 লন, তাহলে এবার কত, π/2 যদি আমরা বসাই তাহলে হয় 1 প্লাস 1 2 বাই 1 মাইনাস 0, তার মানে 2 আর কি, লন 2 মাইনাস π/3 যদি বসাই তাহলে লন অফ কত হয় 1 প্লাস √3/2 বাই হচ্ছে 1 মাইনাস হাফ। এই তো এই জিনিসটা যা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা এটার মানটা বের করে ফেলি ক্যালকুলেটরে। তাহলে আমাদের -1/2 দিলাম, তারপরে লন 2 মাইনাস হাফ লন 2 মাইনাস, তারপরে কি থাকে লন 1 প্লাস √3/2 বাই হাফ। হ্যাঁ ঠিক আছে, তাহলে কত 0.311905, তাহলে 0.311905, ঠিক আছে না? একটু দেখি আমি, -1/2 লন 2, হ্যাঁ -1/2 লন 2 মাইনাস লন 1 প্লাস √3/2 বাই হাফ, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই মানটা হচ্ছে আমাদের কত 0.311905, একদম ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটাই হচ্ছে আনসার। এই তো এইখানে তাহলে আমরা সলিউশনটা শেষ করে ফেলছি। এবার আমরা এক্সপ্লেনেশনে যাব। উত্তর ঠিক আছে। আচ্ছা এখন দেখো এইটার কেসে এই জিনিসটা একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে, এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। খেয়াল করো এখানে আসলে আমাদের ইন্টিগ্র্যান্ডটার জেনারেল ফর্মটা কি, একদম বেসিক জেনারেল ফর্মটা কি। এখানকার জেনারেল ফর্মটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কত 1 বাই a sin x প্লাস b cos x প্লাস c। এখন এই ধরনের কেসে যদি আমরা এই জেনারেল শেপটা দেখে থাকি, তাহলে আসলে এই ধরনের প্রবলেমগুলো জেনারেলি কীভাবে সলভ করা যায়, এই ধরনের প্রবলেমগুলো জেনারেলি ভাইস্ট্রাস সাবস্টিটিউশন অথবা হাফ অ্যাঙ্গেল ট্যানজেন্ট সাবস্টিটিউশন যেটাকে বলে সেটার মাধ্যমে সলভ করা যায়। সেটা কি বোঝায়? সেটা দিয়ে বোঝায় যে এই যে সাইন এক্সটাকে আমাদের সাইন 2 থিটার আমরা ট্যান থিটার হেল্প নিয়ে সাইন 2 থিটাকে ভাঙা যায় না, সেই ফর্মুলাটা দেখছি না, ওই ফর্মুলা অনুযায়ী আমাদেরকে এটাকে ভাঙতে হবে, ওই ফর্মুলা অনুযায়ী এই কসকেও ভাঙতে হবে। এভাবে করে তারপরে সেখান থেকে কাজগুলো করে আগাইলে এই জিনিসটা ইন্টিগ্রেবল একটা শেপে চলে আসবে। অর্থাৎ সেইখানকার কেসে সাইন 2 থিটার ফর্মুলা কী ছিল, 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাই না? আর cos 2 থিটার ফর্মুলা হচ্ছে tan থিটার হেল্প নিয়ে লিখলে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটা হয়। এখন এই ধরনের কাজ করে এইখানে আলটিমেটলি আমরা যদি গুছায় নেওয়ার পরে তারপরে সেখান থেকে কাজটা করা যায়। এই ধরনের শেপে জেনারেল অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের এরকম। এখন কথা হচ্ছে আমি এই জেনারেল অ্যাপ্রোচে না গিয়ে, হাফ অ্যাঙ্গেল ট্যানজেন্ট সাবস্টিটিউশনে না গিয়ে আমি কেন এই কাজটা করলাম, এইবার একটু এই জিনিসটা বুঝাই, বা কেন আমি এটা প্রেফার করলাম। খেয়াল করো এখানে আসলে আমি দেখতেছি যে 1/1 প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স আছে, তাহলে আলটিমেটলি আমাদের ঝামেলা হচ্ছে এই 1টাকে নিয়ে। 1টা যদি না থাকতো তাহলে আমাদের কি হতো, আমাদের আলটিমেটলি এইখান থেকে কিন্তু সাইন কজ নিয়ে যাই থাকুক না কেন আমরা ওই জিনিসটাকে কাজ করে খুব সহজেই ডিল করতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে, এমন কিছু করতে হবে এই 1টা যাতে করে কি হয়, সরে যায়, তারপরে সাইন কজের টার্ম যেভাবেই থাকুক না কেন কাজগুলো কিন্তু খুব টাফ হয় না। এখন তাহলে আমাদের টার্গেটই হচ্ছে 1কে সরানো। তার মানে কী করতে পারি আমরা, এইটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিয়ে দিব, অনুবন্ধী দিয়ে উপরে নিচে এমনভাবে গুণ দিব যেন কি হয়,
ওয়ান সরে যায়। এখন খেয়াল করো এইটাকে যেই শেপে আসে যেভাবে আসে ওভাবেই যদি আমরা চিন্তা করি, এই পুরোটাকে এ চিন্তা করলাম, এই পুরোটাকে বি চিন্তা করলাম, তাহলে এ মাইনাস বি আছে, তাহলে এর অনুবন্ধী কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। কিন্তু তুমি চিন্তা করো তো এটাকে এটাকে বি চিন্তা করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে ওয়ান সরে না তো, কী থাকে 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 2 সাইন এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স, কী হলো আমার তো লাভ হলো না। এখন লাভটা কেন হচ্ছে না? লাভটা এই কারণে হচ্ছে না যে আমি আসলে এই যে ওয়ানকে সরাতে হলে আমাকে কী করতে হবে, সাইন এক্স আর কজ এক্সকে একসাথে রাখতে হবে। কেন একসাথে রাখতে হবে? কারণ সাইন এক্স আর কজ এক্সকে একসাথে রাখলে আলটিমেটলি আমরা ওদের হোল স্কোয়ার যখন করব সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স এই জিনিসটা পাবো, অর্থাৎ সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স মিলে 1 হয়ে যাবে। এই ওয়ানটাই এই যে এক্সট্রা ওয়ান যেটা বাকি থাকলো বাইরে থাকলো সেটাকে ক্যান্সেল আউট করতে হেল্প করবে। কীরকম বুঝো ব্যাপারটা? আমি যেটা মিন করতেছি যে 1 প্লাস সাইন এক্স এভাবে যদি আমরা রাখি, তারপরে মাইনাস কজ এক্সকে বি এর মতো ট্রিট করি, এভাবে করে এর অনুবন্ধী দিয়ে গুণ দিলে ওয়ান তো সরতেছে না, আমাদের তো উদ্দেশ্য যেটা সেটা তো সফল হচ্ছে না। তাহলে আমাদের কী করতে হবে, সাইন এক্স আর কজ এক্সকে একসাথে রাখতে হবে। কেন? কারণ একে যদি একসাথে রাখি তাহলেই বরং এদের হোল স্কোয়ার থেকে যখন আমি একে মাইনাস করবো আলটিমেটলি ওদের হোল স্কোয়ারে 1 থাকবে, যেটা 1কে বাইরের 1টাকে ক্যান্সেল আউট করবে। এখনও যদি না বুঝে থাকি কোনো সমস্যা নেই, স্টিল না বুঝলেও কোনো প্যারা নেই, আমরা বুঝবো, ব্যাপারটা দেখলেই সামনে আগালেই ক্লিয়ার হবে। আমি জাস্ট আমার উদ্দেশ্যটা ক্লিয়ার করলাম। তাহলে এইটুকুকে আমরা এ চিন্তা করতেছি, এইটুকুকে বি, তাহলে এ প্লাস বি চিন্তা করলাম। তাহলে এ প্লাস বি শেপ নিচে আসে, আমাদের টার্গেট এই বিটাকে সরানো, এই যে 1টাকে সরানো। তাহলে আমাদের কি হবে, এ প্লাস বি আছে, এ মাইনাস বি দিয়ে গুণ দিব, এই যে দেখো এ মাইনাস বি দিয়ে গুণ দিছি, এই যে এ মাইনাস বি উপরে নিচে গুণ দিলাম, তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এখন বুঝো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন হয়ে গেল, খেয়াল করো এইটাকে যদি তুমি ভাঙো কি আসবে, সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স কজ এক্স প্লাস কজ স্কোয়ার এক্স মাইনাস 1। এই যে এই সাইন স্কোয়ার এই কজ স্কোয়ার মিলেই তো কত হচ্ছে 1 হচ্ছে, এই 1টাই এই মাইনাস 1টাকে কী করবে, নালিফাই করবে বা ক্যান্সেল আউট করে দিবে। তার মানে এইখানে আসলে এই জিনিসটা সম্ভব হয়েছে কেন, শুধুমাত্র সাইন আর কজ একই সাথে আছে বলে। সাইন আর কজ যদি আলাদা আলাদা থাকতো তাহলে কিন্তু আমরা কখনোই সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স এই জিনিসটা তো আর পাইতাম না। এই জিনিসটা যদি না পাই তাহলে তো আসলে এই 1টাকে ক্যান্সেল আউট করা যাচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা এইভাবে কাজটা করছি। তাহলে প্রথম পয়েন্ট ক্লিয়ার হয়েছে। তাহলে আমার টার্গেট ছিল যে এই 1টাকে সরাতে হবে সম্ভব, এটা যদি সরে যায় কাজটা কিন্তু খুব টাফ কিছু না। তাহলে আমাদের এই যে এই 1কে যদি সরাতে হয় তাহলে এর অনুবন্ধী দিয়ে গুণ করে 1কে সরানোর ট্রাই করবো। এখন অনুবন্ধী দিয়ে বিভিন্নভাবে চিন্তা করে গুণ করা যায়, 1 প্লাস সাইন এক্সকে এ হিসেবে চিন্তা করা যায়, সাইন এক্স মাইনাস কজ এক্সকে 1 মাইনাস কজ এক্সকে এ হিসেবে চিন্তা করা যায়। কাকে এই হিসেবে চিন্তা করবো, এই হিসেবে চিন্তা করতে গেলে আলটিমেটলি সাইন এক্স আর কজ এক্সকে একসাথে রাখতে হবে আমাদের উদ্দেশ্যটা সফল হতে হলে। এই জিনিসটা বুঝছি, এই ব্যাপারটা বুঝলাম। এই ব্যাপারটা বোঝার পরে তারপরে তখন দেখো এখানে আমরা অনুবন্ধী দিয়ে গুণ করে আমাদের উদ্দেশ্যটা সফল করতে পারছি। এখন বুঝো উপরে আমাদের পড়ে থাকলো সাইন এক্স মাইনাস কজ এক্স মাইনাস 1, আর নিচে কী পড়ে আছে, নিচে আমাদের পড়ে আছে মাইনাস 2 সাইন এক্স কজ এক্স। তো আলটিমেটলি কাজটা তো খুবই সহজ হয়ে গেছে। আমরা এখন সাইন এক্সকে একবার এর উপরে নিব, কজ এক্সকে এর উপরে নিব, 1কে এর উপরে নিব, সিম্পল তাই করছি। সাইন এক্সকে এর উপরে নিলে সাইন এক্স চলে যায়, আর মাইনাস 2টাকে তো আগেই বাইরে বের করে দিছি। তাহলে সাইন এক্স চলে যায় 1 বাই কজ এক্স, 1 বাই কজ এক্স মানে সেক এক্স থাকলো, কজের জন্য 1 বাই সাইন এক্স থাকবে কোসেক এক্স। আর হচ্ছে যদি 1 বাই রাখি তাহলে এখানে কি হবে, 1 বাই সাইন এক্স কজ এক্স রাখলে কাজটা কী হবে দেখো, এখানে 2 দ্বারা গুণ করলাম, এখানেও 2 দ্বারা গুণ করলাম। কেন? কারণ নিচে যাতে 2টা টার্ম না থাকে, একটা টার্ম আসে। এখানে 2 সাইন এক্স কজ এক্স মানে সাইন 2x, উপরে গেলে কী হয়ে যাবে কোসেক 2x, তাই লিখছি 2 কোসেক 2x। এখন এই যে আমাদের জাস্ট একটু কাজ করলেই আলটিমেটলি এমন একটা পর্যায়ে আমরা পৌঁছায় গেলাম যেখানে সবগুলো জিনিস ইন্টিগ্রেবল। আমরা খুব সহজেই সেক এক্সের ইন্টিগ্রেট করতে পারি, কোসেক এক্স পারি, এটাও পারি। এগুলো তো খুবই সিম্পলি আমরা এগুলোর ফর্মুলাই জানি, তো আমরা আলটিমেটলি খুবই সহজে এই কাজটা করতে পারবো। এই যে এইখানে এই যে এই কাজটা আমরা এইটাকে এইভাবে চিন্তা করে অনুবন্ধী দিয়ে গুণ করলে খুব সহজেই যে এখানে লিড করতে পারতেছি, এত সহজে আসলে হাফ অ্যাঙ্গেল টেনজেন্ট সাবস্টিটিউশনে আমরা বেশ চমৎকার একটা ইন্টিগ্রেবল শেপে এত জলদি রিচ করতে পারতাম না, এইটা আমি ফিল করছি। দ্যাটস ওয়াই আমি এই অনুযায়ী আগাইছি। বুঝলাম, অ্যাপ্রোচটা বুঝছি। এরপরে দেখো এখন বাকিটা তো আর কিচ্ছু না, সিম্পলি আমরা এগুলো জাস্ট ইন্টিগ্রেট করে দিছি, এগুলোর ইন্টিগ্রেট করলে যা হয় লিখে দিছি। সেক এক্সের জন্য লন সেক এক্স প্লাস ট্যান এক্স, কোসেক এক্সের জন্য লন কোসেক এক্স মাইনাস কট এক্স, আর এইটার জন্য কি করছি, এইটার জন্য এইখানেও তো কোসেক আছে, এইটার জন্য অন্য একটা ফর্মুলা লন tan of x by 2 তে গেছি। কেন? এই ব্যাপারটা বুঝো, এইখানে বোঝার ব্যাপার আছে। খেয়াল করো এইখানেও আমরা একটা কোসেক এক্সকে ইন্টিগ্রেট করতেছি, এইখানেও একটা কোসেক এক্সকে ইন্টিগ্রেট করতেছি। তো এইখানে আমি যেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম লন কোসেক এক্স মাইনাস কট এক্স, এইখানে ওই সেমটা অ্যাপ্লাই করিনি কেন? কারণটা কি? কারণটা ভালো মতো একটু দেখি।
ব্যাপারটা হলো আমাদের কোসেক এক্সের ফর্মুলার মধ্যে যে আমরা ফর্মুলাগুলো জানি সেটা হচ্ছে লন কোসেক এক্স মাইনাস কট এক্স বলা যায় এটাকে, আবার এটাকে লন ট্যান অফ এক্স বাই টুও বলা যায়। এখন আমি প্রথমবার এইটা অ্যাপ্লাই করছি, দ্বিতীয়বার এইটা, কারণটা একটু দেখি। কারণটা হচ্ছে তুমি দেখো এইখানে সেক এক্স আছে, আমাদের ইন্টিগ্রেশনও এক্সই আছে, অ্যাঙ্গেলটা এক্স আছে। এইখানে কোসেক এক্স থেকে এখানেও আমি অ্যাঙ্গেলটা এক্সই রাখছি। সো এখন যদি এই জায়গাটায় আবার আমি এই লন কোসেক এক্স মাইনাস কট এক্স এই উপরেরটা এটা যদি অ্যাপ্লাই করি, তখন কিন্তু আর অ্যাঙ্গেলটা কী হবে না, অ্যাঙ্গেলটা এক্স থাকবে না, অ্যাঙ্গেলটা 2x চলে যাবে। তুমি অ্যাপ্লাই করো, এখানে 2 রাখলা, কোসেক 2x জন্য লন কোসেক এক্স মাইনাস কট এক্স যদি অ্যাপ্লাই করো, সো আলটিমেটলি ভিতরে কী হয়ে গেল, লন কোসেক 2x মাইনাস কট 2x, অ্যাঙ্গেল ডাবল হয়ে গেছে। সিম্পলিফিকেশানে কিন্তু ঝামেলা হবে। সো যাতে করে অ্যাঙ্গেলটা কী হয়ে যায়, সবগুলোর জন্য সবগুলো টার্মের অ্যাঙ্গেলটা সেম আসে, অ্যাঙ্গেলটা এক্সই থাকে। দ্যাটস ওয়াই আমি কী করছি, এখানে টয়েস এক্স আছে, এখানে যদি আমরা নিচের ফর্মুলাটা অ্যাপ্লাই করি লন ট্যান অফ এক্স বাই টু, তাহলে এই অ্যাঙ্গেলটা হাফ হয়ে যাবে, তাহলে এই টয়েস এক্স থেকে শুধু এক্স হয়ে যাবে, অ্যাঙ্গেলটা অন্য টার্মগুলোর সাথে মিলবে। দ্যাটস ওয়াই এই কাজটা করছি। বুঝা গেছে? পরপর দুইটা কোসেক টার্ম, কিন্তু আলটিমেটলি একটাতে এক ফর্মুলা আর একটাতে আরেক ফর্মুলা, কেন সেই কারণটা আই হোপ বোঝানো গেছে। এখানে এই যে এই অ্যাঙ্গেলটা যাতে সেম থাকে, যাতে করে আমাদের সিম্পলিফিকেশনে সুবিধা হয়। আর এখানে কাজটা কী করছি বুঝো, এখানে 2 তো 2 এর মতো থাকলো ইন্টিগ্রেশনের সময়, কোসেক 2x এর ফর্মুলা কি, লন ট্যান অফ এক্স বাই টু। এখন দেখো এক্সের জায়গায় কী আছে, এখানে এক্সের একটা লিনিয়ার ফাংশন আছে। তো আমরা কি বলছিলাম, এক্সের লিনিয়ার ফাংশন থাকলে এক্সের মতোই ট্রিট করবো, অর্থাৎ এক্সে হলে যা লিখতাম তাই লিখবো। এক্স হলে লিখতাম লন ট্যান অফ এক্স বাই টু, এখানেও লন ট্যান অফ এক্স বাই টুই লিখবো। জাস্ট একটা এক্সট্রা স্টেপ আসবে, সেটা কি, সেটা হচ্ছে যাকে এক্সের মতো ট্রিট করতেছি তার ডেরিভেটিভ দিয়ে ভাগ দিতে হবে। এর ডেরিভেটিভ কত, 2, তাহলে 2 দিয়ে ভাগ দিছি, দ্যাটস ওয়াই 2 ক্যান্সেল আউট হয়ে চলে গেছে। বুঝছি? তাহলে পড়ে থাকলো কি, লন ট্যান অফ 2x বাই টু, তার মানে লন ট্যান এক্স। এই যে আমার অ্যাঙ্গেলটা হাফ হয়ে গেছে, বাকি টার্মগুলোর সাথে অ্যাঙ্গেলটা মিলছে। এইবার সিম্পলিফিকেশন আমার সুবিধা হবে। এখন বুঝো, এখন কথা হচ্ছে এই জায়গাটায় এই পর্যন্ত আসার পরে, তারপরে আমি আসলে এইখান থেকে আমাদের তো যা মানে ইন্টিগ্রেট করে একটা ফাংশন আনার কথা, আমি তো ফাংশন এনে ফেলছি। তারপরে আরও সিম্পলিফিকেশানে কেন গেছি, কারণ আছে। কারণটা হচ্ছে তুমি খেয়াল করো, এইখানে আমরা প্রিভিয়াস পার্ট 2তে একটা জায়গায় গিয়ে আমরা ঠেকে গেছিলাম। আমরা তখন একটা সাবস্টিটিউশনের পরে আমরা হচ্ছে গিয়ে যখন লিমিটগুলো চেঞ্জ করতে গেছি তখন ঠেকে গেছিলাম। তখন খুবই ইম্পর্ট্যান্ট এবং সূক্ষ্ম একটা পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছিল। সেটা কি, সেটা একটু রিকল করাই দিই। এটা হচ্ছে আমাদের কত আগে ছিল, একটু দেখে আগাই। এটা হচ্ছে এই প্রবলেমে, এই যে পেয়ে গেছি। খেয়াল করো, এই যে এই প্রবলেমটা নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখন আমি প্রথমে এটাকে ইনডেফিনিট ইন্টিগ্রালের মতো ট্রিট করে তারপরে তো সলভ করে দিছি। তারপরে আমি বলছি যে এটাকে আমি যে ইনডেফিনিট ইন্টিগ্রালের মতো ট্রিট করে তারপরে সবশেষে আমি একদম ফাইনাল ফাংশনটাতে এই যে লিমিটগুলো বসালাম। এইখানে যদি কেউ এটাকে প্রথম থেকেই ডেফিনিট ইন্টিগ্রালের মতো লিমিট বসায় কাজ করতে যেত, তখন সে এই যে এই সাবস্টিটিউশনের সময় কি হচ্ছিল, ওর এই জায়গাটায় এসে ও এক্স ইকুয়াল টু এর জন্য জেড এর ভ্যালু হবে 2a, কিন্তু এক্স ইকুয়াল টু 0 জন্য জেড এর ভ্যালু কত হবে, এই যে দেখো এখানে তো এক্স প্লাস a স্কোয়ার ওভার এক্স ইকুয়াল টু জেড, তাহলে এখানে তো এক্স ইকুয়াল টু 0 এখানে আমি বসাতে পারতেছি না। তো আমার তো কি চলে আসতেছে, সামথিং ওভার 0 এই ধরনের শেপ চলে আসতেছে। সো আলটিমেটলি এটার কোনো ফাইনাইট ভ্যালু আমি পাচ্ছি না। এই যে এই ধরনের কেসগুলো, এই ধরনের সিনারিওগুলো, এইটা এই কেসে উৎপত্তি হতে পারে, আবার আরেক কেসে উৎপত্তি হতে পারে। তো এই কেসে আমি কি বলছিলাম, যে এই ধরনের কেসে যদি এইগুলো হয়, অর্থাৎ তুমি কোথাও সাবস্টিটিউট করতে গেছো, তখন নতুন ভ্যারিয়েবলের কেসে এর একটা ভ্যালুর জন্য নতুন ভ্যারিয়েবলের মানই বের করা যাচ্ছে না, ফাইনাইট ভ্যালু আসতেছে না। এই ধরনের কেসে কি বলছিলাম, এই ধরনের কেসে এইগুলো হ্যান্ডেল করার উপায় হচ্ছে, এই ধরনের কেসে আমরা সিম্পলি একে ইনডেফিনিট ইন্টিগ্রালের মতো ট্রিট করব, অর্থাৎ লিমিট ছাড়া ট্রিট করব, লিমিট ছাড়া, তারপরে একদম ফাইনাল আনসারটা বের করব। লিমিট ছাড়া যখন ট্রিট করতেছি তখন আমার সাবস্টিটিউশন হচ্ছে, কিন্তু ওই যে লিমিটগুলোর আপার লিমিট লোয়ার লিমিট এগুলোকে তো আর নতুন ভ্যারিয়েবলে চেঞ্জ করার ব্যাপার নাই। দ্যাটস ওয়াই আমাদের সিম্পলি অ্যাজ আ ফাংশন আমরা উত্তরটা পাচ্ছি। থাকলো অ্যাজ আ ফাংশন, একদম ফাইনালি এই ফাংশনটা পাইলাম, তারপরে সেখান থেকে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসায় মান বের করতেছি। এইটা হচ্ছে কখন, যখন আমরা এই যে এই সাবস্টিটিউশনে যখন নতুন ভ্যারিয়েবলে হচ্ছে লিমিটগুলো, নতুন ভ্যারিয়েবলের সাপেক্ষে লিমিটগুলো কত হবে সেগুলো যখন বের করতে গিয়ে আটকে যাচ্ছি তখন। এখন এইটার কেসে আমি আরেকটা পয়েন্ট বলছিলাম, সেটা কি, এইটার কেসে বলছিলাম যে দেখো তোমার তো নতুন ভ্যারিয়েবলের কেসে গিয়ে আটকে যাচ্ছ, এইটা হতে পারে। আবার আরেকটা কেস হতে পারে, সেটা কি, সেটা হচ্ছে তুমি এই যে যখন ফাইনাল ফাংশন পাই গেছো, ফাইনাল ফাংশনে এবার মান বসাবা, সেখানেও আটকে যেতে পারো। কীরকম, এই যে এখানে ফাইনাল ফাংশনটা আমাদের এটা আসছে, থাকলো
এই যে এখানেও দেখো এই যে ফাইনাল ফাংশন, এটা ফাইনাল ফাংশন আমাদের এটা আসছে। আসার পরে আমরা কিভাবে আটকে গেছি, আমরা এ যদি এখানে বসাতে চাই, হ্যাঁ বসাতে পারতেছি, আপার লিমিট বসায় 1/2 এ আসতেছে, কিন্তু আমরা যখন লোয়ার লিমিট বসাতে যাবো এখানে লোয়ার লিমিট বসাতে পারতেছি না। কেন? কারণ দেখো এখানে কি হচ্ছে, a² / x আছে, তার মানে কি a² / 0 হয়ে যাচ্ছে, আবার ইনফাইনাইট জিনিসপত্র চলে আসতেছে। সো তার মানে আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে এই ধরনের সিনারিও যখন আসবে তখন আমি কি বলছিলাম, যখন এই ধরনের সিনারিও আসবে ইনডেফিনিট ইন্টিগ্রালের মতো ট্রিট করে একদম ফাইনাল ফাংশনটা পর্যন্ত লিড করব। আর যখন ফাইনাল ফাংশনটাতে মান বসাতে পারতেছি না, তখন এখানে আমি কি বলছিলাম, এইখানে এটাকে এমনভাবে চেঞ্জ করে নিব, এমনভাবে সিম্পলিফাই করে নিব যাতে করে মান বসানো যায়, যাতে করে এই যে আমাদের ইনডিটারমিনেট ফর্ম আসতেছে, ইনফাইনাইট বাই ইনফাইনাইট, 0/0 এই ধরনের জিনিসগুলো আসতেছে, এগুলো যাতে অ্যাভয়েড করা যায় এমনভাবে কি করে নিব, এটাকে সিম্পলিফাই করে নিব, এটাকে মডিফাই করে নিব। তাহলে এখন এটার কেসে আমরা কি করছি, এই যে এখানে নিচে হচ্ছে তোমার এই এক্সট্রাকে লসাগু করছি, লসাগু করে এক্সট্রাকে উপরে পাঠিয়ে দিছি, এই যে দেখো এক্সট্রাকে এখানে নিচে লসাগু করে উপরে পাঠিয়ে দিছিলাম। এইবার কিন্তু মান বসানো যাচ্ছে, এবার 0 বসানো যাচ্ছে, এও বসানো যাচ্ছে। তো এখানে এই যে সিম্পলিফিকেশনটা এটা কেন করছিলাম, যাতে করে এমন কোনো কেস না আসে যেখানে কি হয়, যেখানে তোমার এই আপার লিমিট বসানো যাচ্ছে না বা লোয়ার লিমিট বসানো যাচ্ছে না, এগুলো যাতে না হয়। বুঝছি। এখন এই ধরনের কেসে আমি আরেকটা কথা বলছিলাম, যেগুলোকে আসলে হ্যান্ডেল করা যায়, কিভাবে হ্যান্ডেল করতে হয়, লিমিট নিয়ে হ্যান্ডেল করতে হয়, কিন্তু ওগুলোতে আমাদের যাওয়ার প্রয়োজন নাই, যেহেতু সেই জিনিসগুলো আমাদের টেক্সট বুকের অন্তর্ভুক্ত না। এখন তাহলে এবার এই জিনিসটাতে আসো, এইখানে তাহলে কি হলো, এইখানে কেন আমি অযথা সিম্পলিফাই করলাম, এখানে কেন অযথা সিম্পলিফাই করলাম, এবার উত্তরটা পাবো কোথায়, এই এখানে খেয়াল করো, এইখানে আমাদের এইটাই তো আমাদের ফাংশনটা চলে আসছিল, তো এইখান থেকে আবার সাইন কজে ভাঙতে গেছি কেন, কারণ হচ্ছে খেয়াল করো, এই যে তুমি আপার লিমিটটা বসাতে যাও, তো এখানে আপার লিমিট যদি আমরা বসাতে যাই কি পাবো, জাস্ট এই টার্মটার দিকেই যদি তাকাই, ln of tan x, তার মানে আপার লিমিট π/2, তাহলে এক্সের জায়গায় π/2 যদি বসাই, তাহলে ln of tan π/2, tan π/2 ভ্যালু কি ফাইনাইট কিছু, মোটেও না। সো আলটিমেটলি এইখানে আমরা কি করতেছি, এই জায়গাটায় কিন্তু আমরা ফাইনাইট কোনো ভ্যালু পাচ্ছি না। এখানে আমাদের তাহলে কি চলে আসতেছে, এখানে ভিতরে দেখবা ইনফাইনাইট চলে আসতেছে, কখনো কখনো 0/0 আসতে পারে, ইনফাইনাইট বাই ইনফাইনাইট আসতে পারে, ইনডিটারমিনেট ফর্মগুলো আসতে পারে, এইগুলো জিনিস আসতে পারে। তো এই ধরনের কেসে কী বলা হয়েছে, এটাকে এমনভাবে সিম্পলিফাই করব যাতে করে এই ধরনের জিনিসপত্র না আসে। বুঝছি। তাহলে কি করতেছি আমি, এটাকে তাহলে এখন এই যে সেক, ট্যান, কোসেক, কট, ট্যান, এইগুলোকে সবগুলোকে আমরা কি করে নিছি, সাইন কজে ভেঙে নিছি, যাতে করে কি হয়, যাতে করে এই যে π/2 অথবা π/3 এদের কোনোটার জন্যই তাদের এইরকম জিনিসপত্র না আসে। দেখো তাহলে এই যে তারপরে সিম্পলিফাই করে নিলাম, সিম্পলিফাই করে নেওয়ার পর আলটিমেটলি আমাদের ফর্মটা দাঁড়ালো ln of 1 + sin x / 1 - cos x। এইবার এই যে এই ফর্মটা, এইটা ফর্মের জন্য কেউই কিন্তু তোমাকে ওরকম ভ্যালু দিবে না। চেক করো, এখানে তুমি π/2 বসায় দেখো, না ঠিকঠাক আছে, যদি π/3 বসাও তাও দেখবা ঠিকঠাক ভ্যালুই দিচ্ছে। তার মানে এখানে আমাদের কি করতে হবে, এই ধরনের কেস ফেস করলে সিম্পলিফাই করতে হবে। এই জন্যই আমি বলছিলাম, যখন ওটা আলোচনা করতেছিলাম যথেষ্ট টাইম নিয়ে আলোচনা করছি এবং বলছিলাম এই জিনিসটাকে গুরুত্ব দাও, এটা কিন্তু সামনে আরেকবার আসবে। এই যে চলে আসছে, বুঝছি, সামনে আরও আসতে পারে, যখন আসবে আমরা ওই জিনিসটা নিয়ে আলোচনা করব, যদি না আসে নাই এই আর কি। এই তো, তা আই হোপ এই জিনিসটার এইখানে আমি কেন এখানে সিম্পলিফাই করছি আবার সেইটা ব্যাপারটা ক্লিয়ার করা গিয়েছে। এই টোটাল জিনিসটা একটা রিভিউ হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন আশা করা যায় এই জিনিসটা নিয়ে আর কারো কোনো ঝামেলা নেই, পুরোটা ক্লিয়ার করছি যে কেন আমি ওয়েস্টার্ন সাবস্টিটিউশন ইউজ করলাম না বা হাফ অ্যাঙ্গেল ট্যানজেন্ট সাবস্টিটিউশনে গেলাম না, কেন এটা করলাম এবং এটা করার কেসে সাবধানতা কি কি। ওকে, এইবার আমরা এই যে আমাদের নতুন কোয়েশ্চেন, আচ্ছা এই কোয়েশ্চেনটা আমরা মাত্র সলভ করলাম না, এরিয়ার কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা তো মনে হয় মাত্র সলভ করছি। হ্যাঁ, x = y² y = x - 2 4.5। আচ্ছা এটার দেখি, এটা হচ্ছে x = y² y = x - 2 4.5। হ্যাঁ ঠিক আছে। সো আলটিমেটলি এই জিনিসটা আসলে একটু আগে সলভ করছি, তার মানে এটা আর সলভ করবো না, এটা জাস্ট রেফারেন্স দিয়ে আগে যাব। সেম অ্যাজ কত, এটা হচ্ছে 12-13, তাহলে এটা কত ছিল, এটা ছিল যখন আমরা সলভ করছি এটা ছিল 10-11। আচ্ছা তাহলে আমরা রেফারেন্স দিয়ে চলে যাই, এটা হলো 10-11। এই পার্টটুকুর আমাদের প্রয়োজন পড়তেছে না। ওকে।